এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো ভার্ব অংশ থেকে। বলা হচ্ছে যে ভার্ব অংশটুকু তুমি যদি মনে রাখতে চাও তাহলে অবশ্যই এই শর্টকাট সূত্রটি তোমাকে মনে রাখতে হবে। তা হলো পাটি ও শোল সিসিসি এফসিজিএস জিপ, অর্থাৎ পাটি ও শোল সিসিসি এফসিজিএস জিপ। হ্যাঁ ভাই, যদি ভার্ব অংশটিকে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে চাও তাহলে অবশ্যই শর্টকাট সূত্রটি মনে রাখতে হবে। সেটি হলো পাটি ও শোল সিসিসি এফসিজিএস গিপ, অর্থাৎ জিপ। পাটি ও শোল সিসিসি এফসিজিএস জিপ। আমরা প্রথমেই বলছি ভার্বটা আসলে কি। যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। কিন্তু সংক্ষেপে যদি আমরা এই সূত্রটি প্রদান করি যে ভার্ব হচ্ছে তাই যা করলে সময় পার হয়। হ্যাঁ ভাই, ভার্ব আসলে কি? ভার্ব হচ্ছে তাই যা করলে সময় পার হয়। কোনো একটি বিষয়কে যদি ঘড়ির উপরে ধরা যায় আর তা যদি সময় পার করে তাহলে সুনিশ্চিত হয়ে যাও সেটি ভার্ব। উদাহরণে চলে আসি, দি এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স ইজ, দ্য এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স ইজ ভার্ব। একটি বাক্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে কথা বলছি। হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমরা তোমাকে শর্টকাট দিতেছি, সেটি হচ্ছে 1 2 3, সেটি হচ্ছে 1 2 3। এখানে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে 1 2 3, অর্থাৎ প্রথমত কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ ভাই, প্রথমত কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়ত, বাক্যে এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়ত, বাক্যে এস বা ইএস যুক্ত একটি মাত্র ভার্ব থাকলে তা অবশ্যই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত, অক্সিলারি ভার্ব এর পরবর্তী ভার্বটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে অবশ্যই ব্যবহৃত হবে। উদাহরণে আমরা আসি, আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ অ্যান, আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ অ্যান প্রিন্সিপাল ভার্ব। নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট ভার্ব, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ ভাই, নো সেন্টেন্স ক্যান বি ফর্মড, কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না উইদাউট দ্য প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম ইন ক্লাস 12, আই অ্যাম ইন ক্লাস 12, আমি ক্লাস 12-এর একটা ছেলে। হেয়ার অ্যাম ইজ অ্যান প্রিন্সিপাল ভার্ব, হেয়ার অ্যাম ইজ অ্যান প্রিন্সিপাল ভার্ব। উই শুড অবে দ্য ল, হেয়ার দ্য ভার্ব অবে, অবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাথিং লাস্ট ফর ইভার, নাথিং লাস্ট ফর ইভার, কোনো কিছুই চিরদিন টিকে থাকে না। নাথিং লাস্ট ফর ইভার, এখানে লাস্ট আসলে কি? এখানে লাস্ট হচ্ছে তোমার কি? লাস্ট হচ্ছে মেইন ভার্ব, লাস্ট হচ্ছে তোমার কি? মেইন ভার্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে লাস্ট হচ্ছে মেইন ভার্ব, কোনো প্রশ্ন নেই। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব এর সারাংশটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে তা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ ভাই, যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থেকে থাকে তাহলে তা অবশ্যই অবশ্যই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বিবেচিত হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি আসলে? অক্সিলারি ভার্ব আমরা তো জানি সহজ সরলভাবে প্রাচীনকাল থেকেই অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্বগুলোকে আমরা সংক্ষেপে বলেছি বি হ্যাভ ডোম, বি হ্যাভ ডোম। হ্যাঁ ভাই, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে তোমার কি? বি হ্যাভ ডোম। প্রথমে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে বা হেল্পিং ভার্ব বলে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে বা হেল্পিং ভার্ব বলে। যেমন হি হ্যাজ গান টু স্কুল, এখানে হ্যাজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, এখানে ওয়াজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। এরপরে বলছে উই শুড অবে দ্য ল অফ দ্য কান্ট্রি, এখানে শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। ইংরেজি ব্যাকরণে অক্সিলারি ভার্বের
অক্সিলারি ভার্বের সংখ্যা মোট 12টি। ও মাই গড, ইংরেজি ব্যাকরণে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে মোট 12টি। বি কিপট ইট, ইংরেজি ব্যাকরণে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে মোট 12টি। নিম্নে ভার্বগুলো লক্ষ্য করুন। আমরা তোমাকে প্রথমে যেটা বলছি বি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো হচ্ছে বি, হ্যাভ, ডোম। বি, হ্যাভ, ডোম, বি দিয়ে বোঝানো হচ্ছে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে তোমার ডু ভার্ব। এবং কি এম দিয়ে বোঝানো হচ্ছে তোমার মডাল ভার্ব। এই মডাল ভার্বগুলোর মধ্যে আছে তোমার ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এবং এই মডাল ভার্বগুলোর মধ্যে আরও একটা মডাল আছে যেটাকে বলা হয় সেমি মডাল। এই সেমি মডাল ভার্বগুলোর মধ্যে আছে তোমার নাডু, অর্থাৎ নিড, ডেয়ার, আউট টু। নিড, ডেয়ার, আউট টু, অর্থাৎ ইফ any student can keep the shortcut rule of the auxiliary verb be, have, dom, he must be can raise his hand and gather the knowledge of auxiliary verb. এই গ্রামার অনুযায়ী যদি আমরা দেখি তাহলে বি, হ্যাভ, ডোম এই বিষয়টা হচ্ছে বি দিয়ে বোঝানো হচ্ছে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ দিয়ে বোঝানো হচ্ছে তোমার কি, হ্যাভ দিয়ে বোঝানো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং ডু দিয়ে বোঝানো হচ্ছে ডু, ডাজ, ডিড। এম দিয়ে বোঝানো হচ্ছে মডাল ভার্ব শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড। অন্যদিকে নাডু, এই নাডু দিয়ে বোঝানো হয়েছে তোমার সেমি মডাল ভার্ব। এখানে সেটা নাই, হয়তো কোনো এক জায়গায় দেখা হবে। এই নাডু ভার্বগুলো হচ্ছে তোমার এনে হচ্ছে নিড, ডিএ হচ্ছে ডেয়ার, ইউএ হচ্ছে তোমার আউট টু। আসি আমরা টার্মে, বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। নিচের কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব উভয় হিসেবে ব্যবহার করা হয়? কোনটা? নিচের কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল উভয় হিসেবে ব্যবহার করা হয়? এম অক্সিলারি ভার্বটা। দি নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ, দি নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ। ইংলিশে কতটি অক্সিলারি ভার্ব আছে? ইংলিশে 12 তথা 12টি অক্সিলারি ভার্ব আছে। হ্যাঁ ভাই, ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি কয়টি? ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি হচ্ছে তোর কত? 12টি। 634। 12টি কিভাবে হয়? 12টি। নো, কিন্তু আমরা যেটা বলছি যে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার 14টি। ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার 14টি। তো আমরা যেটা বলছিলাম যে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি? ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের 14টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব। প্রশ্ন হচ্ছে যে কি এই ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব যদি মনে রাখতে চাও তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে টু, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এর শর্টকাট রুলসটা হচ্ছে টু, টি ও টু। টু যদি মনে রাখো তাহলেই তোমার মনে থাকবে ট্রানজিটিভ ভার্ব। তো এখানে আমরা তোমাকে যেটা বলছি যে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বের অবজেক্ট হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। খুব সহজে যদি আমরা এই কথাটা বলি যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই ট্রানজিটিভ ভার্ব বলে। হ্যাঁ ভাই, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমরা চলে আসি উদাহরণে। হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি। হি টুক শেল্টার আন্ডার দ্য ট্রি। এখানে বলা হচ্ছে হেয়ার দ্য ভার্ব টুক। টুক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কেননা টুক ভার্বের অবজেক্ট শেল্টার আন্ডার এ ট্রি। এই ঘটনা হয়েছে। দি বয় রিডস দ্য বুক। এখানে রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি রাইটস এ লেটার। ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি। মাদার লাভস মি। হেয়ার লাভস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। হেয়ার লাভস ইজ এ ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ভাই, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন ফায়ার বার্নস, আগুন পোড়ায়। এখানে বার্নস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কেননা তার কোনো অবজেক্ট নেই। সি স্লিপস। স্লিপস হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। রিভার ফ্লোজ। ফ্লোজ হচ্ছে এখানে আমার ইনট্রানজিটিভ ভার্ব।
হুইচ ওয়ান ইজ ইন্ট্রানজেটিভ ভার্ব? ইন্ট্রানজেটিভ ভার্ব হচ্ছে আমার রাইজ, RISE, রাইজ। হুইচ ওয়ান ইজ ইন্ট্রানজেটিভ ভার্ব? ইন্ট্রানজেটিভ ভার্ব হচ্ছে রাইজ। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? এখানে ব্যাখ্যা দিচ্ছে LIE, লাই, RISE, রাইজ, এবং SIT, সিট হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব, এবং রেইজ, সেট হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। হ্যাঁ ভাই, এখানে LIE, লাই, RISE, রাইজ, এবং SIT, সিট, এগুলো হচ্ছে আমার ইন্ট্রানজেটিভ ভার্ব। কিন্তু রেইজ এবং সেট এগুলো হচ্ছে আমার ট্রানজেটিভ ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিপ ইট ইন ইউর মাইন্ড। দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ওপেন্ড হচ্ছে আমার কি? এখানে ওপেন্ড হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তো এখানে আমরা যেটা বলছি, দি ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে ওপেন্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিন্তু লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব, অর্থাৎ শাল, যে সকল ভার্ব শাল এর মধ্যখানে থাকে, অর্থাৎ সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মাঝে থাকে, তাকেই বলা হয় লিঙ্কিং ভার্ব। এখানে ওপেন্ড হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। মাদার লাভস, এখানে লাভস হচ্ছে আমাদের ইন্ট্রানজেটিভ ভার্ব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব? ইনকমপ্লিট ভার্ব নয় কোনটি? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব? ইনকমপ্লিট ভার্ব নয় আমাদের ইন্ট্রানজেটিভ ভার্ব ছাড়া আর কোনো ভার্ব স্বাধীনভাবে এবং সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তাই তাদেরকে ইনকমপ্লিট ভার্ব বলা হয়, এবং ইন্ট্রানজেটিভ ভার্বকে বলা হয় কমপ্লিট ভার্ব। হ্যাঁ ভাই, ইন্ট্রানজেটিভ ভার্বকে বলা হয় কমপ্লিট ভার্ব, বলা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্বকে বলা হয় কমপ্লিট ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট। একটা বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে তাহলে প্রশ্ন আসে মনে, কোনটি ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটি ইনডাইরেক্ট অবজেক্ট। বলা হচ্ছে যদি কোনো বাক্যে ডাবল অবজেক্ট থাকে এবং হট দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, এবং ওই বাক্যকে যদি হোম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে তাকে বলা হয় ইন্ট্রানজেটিভ মানে ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ ভাই, একটা বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে এবং ওই বাক্যকে যদি হট দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, এবং ওই বাক্যকে যদি হোম দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা একটু মাঠে নেমে দেখি। হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে বলা হচ্ছে হোম ডু ইউ লাইক মোস্ট, এখানে আন্ডারলাইন্ড আইটেমটি আসলে কি? এখানে হোম হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড আইটেমস। হোয়াট ডিড ইউ টেল হার, এখানে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হট হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ যদি কোনো বাক্যকে আমরা হট দিয়ে প্রশ্ন করি যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, এবং ডাইরেক্ট অবজেক্ট মানেই হচ্ছে হট। অন্যদিকে যদি কোনো বাক্যকে হোম দ্বারা প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ইনডাইরেক্ট অবজেক্ট মানেই হচ্ছে হোম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে ইউজ ইনডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্ট। সাধারণত ইনডাইরেক্ট অবজেক্টটি ডাইরেক্ট অবজেক্টের পূর্বে বসে। এক্ষেত্রে এদের মাঝে কোনো প্রিপোজিশন বসে না। ব্যতিক্রম, আই প্রেজেন্টেড হার উইথ এ রোজ, হি প্রোভাইডেড মি উইথ এ ফ্যান। তবে ডাইরেক্ট অবজেক্ট আগে বসলে এবং ইনডাইরেক্ট অবজেক্ট পরে বসলে এর পূর্বে টু বসে, কিন্তু জন্য বুঝালে বসে ফর। যেমন একটা জিনিস দেখো, এখানে যেটা বলা হচ্ছে হোম হট, অর্থাৎ ঘটনাটা হলো যে এই অবজেক্টগুলো বসার যে রুলস সেই ক্রমটা হচ্ছে হোম প্লাস হট,
কিন্তু যদি রুলস না মানে তাহলে সেটা হতে হবে অবশ্যই হট পি হোম, অর্থাৎ অবজেক্টগুলো অবশ্যই একটা ক্রম মেনে বসবে। তাহলে কোন ক্রম মেনে বসবে? এই ক্রমটা হচ্ছে হোম প্লাস হট। কিন্তু যদি এই ক্রম রক্ষা না করে তাহলে সেটা বসবে হট পি হোম। এখানে পি এর অর্থ হলো প্রিপোজিশন। যেমন তুমি দেখো, হি গেভ দ্য ক্লাস এ টট অ্যাসাইনমেন্ট, হি গেভ দ্য ক্লাস এ টট অ্যাসাইনমেন্ট, মিস্টার ওয়ালকার হ্যাজ রিটার্নড দ্য ওয়ালেট টু ইটস ওনার। আমরা চলে আসি খেলায় চলে আসি, অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার। যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে এই অবজেক্টগুলো বসার ক্রম হচ্ছে কি? এই অবজেক্টগুলো বসার ক্রম হচ্ছে হোম প্লাস হট এর রূপে বসবে, হোম প্লাস হট এর রূপে বসবে। কিন্তু যদি এই ক্রম রক্ষা না করে তাহলে তাকে অবশ্যই বসতে হবে হট পি হোম এই ক্রম অনুযায়ী। আই প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, এখানে প্রথমে হোম তথা হার বসেছে এবং পরে প্লাস হট, হট তথা উইথ এ ফ্লাওয়ার এটি বসেছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, মিস্টার লুবনা হ্যাজ রিটার্নড দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। The professor gave the class a taught assignment. The professor gave the class a taught assignment. এরপরে আমরা তোমাকে একটা গুরুত্বপূর্ণ ভার্বের দিকে নিয়ে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, কিপ ইট ইন ইউর মাইন্ড। সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে তোমার স্ট্যাটিভ ভার্ব। স্ট্যাটিভ ভার্ব যে সকল ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝিয়ে বরং অবস্থাকে বুঝায় তাকে বলে স্ট্যাটিভ ভার্ব। যে ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝিয়ে বরং অবস্থা বুঝায় তাকে বলে স্ট্যাটিভ ভার্ব। ম্যান্তা বাগচি জাতীয় ভার্বগুলোকেই বলা হয় স্ট্যাটিভ ভার্ব। হ্যাঁ ভাই, ম্যান্তা বাগচি জাতীয় ভার্বগুলোকেই বলা হয় স্ট্যাটিভ ভার্ব। মানে ভার্বও না, মানুষের মধ্যে যেমন আছে না কিছু তোমার কিন্নর জাতীয় মানুষ আছে না, থার্ড জেন্ডার, এই থার্ড জেন্ডার টাইপের একটা ভার্বের নামই হচ্ছে তোমার স্ট্যাটিভ ভার্ব। এই স্ট্যাটিভ ভার্বগুলো কি একটু খেয়াল করো। স্ট্যাটিভ ভার্বগুলো হচ্ছে সি হেয়ার ফিল, সি হেয়ার ফিল, স্মেল টেস্ট লাভ, লাইক হেট বিলিভ, ফরগেট অ্যাপিয়ার টু বি, রিমেইন, হ্যাভ, ওন, ও, বিলং, ডিজার্ভ ইত্যাদি। হ্যাঁ ভাই, এই স্ট্যাটিভ ভার্বগুলো হচ্ছে সি হেয়ার ফিল, স্মেল টেস্ট লাভ, লাইক হেট বিলিভ, ফরগেট অ্যাপিয়ার টু বি, রিমেইন, হ্যাভ, ওন, ও, বিলং, ডিজার্ভ ইত্যাদি। সাধারণত এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। হ্যাঁ ভাই, সাধারণত এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, একটু খেয়াল করো। কিন্তু জোরাজোরি করলে কিন্তু কন্টিনিউয়াস হয়ে যায়, অ্যাকর্ডিং টু দ্য গ্রামার অফ চৌধুরী অ্যান্ড হুসাইন। জোরাজোরি করলে এগুলোর সঙ্গে ভার্বিং হয়ে যায়, কিন্তু সাধারণত হয় না, এটা ঠিক আছে। হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিভ ভার্ব, নিচের কোনটি স্ট্যাটিভ ভার্ব নয়? এটা কি সি, এটা কি টেস্ট, এটা কি ফিল, এটা কি হিয়ার? না না, এগুলো একটাও না। তাহলে কোনটি স্ট্যাটিভ ভার্ব নয়? লাভ, LAUGH, লাভ। এক্সাম্পল অফ সেন্টেন্স উইথ স্ট্যাটিভ ভার্ব, এক্সাম্পল অফ সেন্টেন্স উইথ স্ট্যাটিভ ভার্ব বলা হচ্ছে ভার্ব। ভার্বের ক্ষেত্রে স্ট্যাটিভ ভার্ব যেমন সি হেয়ার ফিল স্মেল টেস্ট, সি হেয়ার ফিল স্মেল টেস্ট। সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, হানি টেস্ট সুইট, দি রোজ স্মেলস সুইট, আই ফিল টায়ার্ড। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট নন প্রোগ্রেসিভ ভার্ব সাধারণত কন্টিনিউয়াস হয় না। ভার্বের ক্ষেত্রে লাভ, হেট, লাইক, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার। ভার্বের ক্ষেত্রে লাভ, হেট, লাইক, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার। সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, এভরিবডি লাভস হিজ মাদার, আই ওপেন ফরগেট ইয়োর নেম, দি ডগ অ্যাপিয়ার্স টু বি ম্যাড। স্টেট অফ বিং লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয় না। ভার্বের ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করো, বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। রিমেইন সেন্টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করো, উই আর বাংলাদেশি, হি ইজ এ ব্রেভ বয়, আই রিমেইন সাইলেন্ট ওয়াল অ্যালং। এরপরে বলছি আমরা স্টেট অফ ইভেন্ট অ্যাকশন ভার্ব সকল টেন্স এ ব্যবহৃত হয়। ভার্বের ক্ষেত্রে বলা হচ্ছে লাভ, ইট, গো, নো, ডু।
লাভ, ইট, গো, নো, ডু। এরপরে বলা হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে হি গোজ অথবা হি ইজ গোয়িং টু স্কুল। চলে আসো মাঠে। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। হোয়াট ইজ দ্য এক্সপ্রেসড বাই দ্য ভার্ব অফ টেস্ট। টেস্ট এখানে কি এক্সপ্রেস করেছে? টেস্ট এখানে কি এক্সপ্রেস করেছে? 652। ডি স্টেট অফ অর্থাৎ এখানে স্টেট অফ পারসিভিং, অর্থাৎ এখানে স্টেট অফ পারসিভিং প্রকাশ করেছে। স্টেট অফ পারসিভিং বলা হচ্ছে ইভেন্ট ভার্ব আর ইউজড ইন, ইভেন্ট ভার্ব আর ইউজড ইন বোথ। অর্থাৎ বোথ, বোথ মানে কি? বোথ মানে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম অথবা নন প্রোগ্রেসিভ ফর্ম। ইভেন্ট ভার্ব আর ইউজড ইন প্রোগ্রেসিভ ফর্ম অর নন প্রোগ্রেসিভ ফর্ম। এরপরে আমরা তোমাকে যেটা নিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ ভাই, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বে বলা হচ্ছে সংক্ষেপে শাল তথা সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বিষয়টিকে মনে রাখতে চাইলে শর্টকাট রুলসটা মনে রাখতে হবে। শাল, শাল তথা সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মাঝে যদি কোনো ভার্ব বসে তাহলে সেটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। চলে আসো মাঠে বলা হচ্ছে হানি টেস্ট সুইট। এখানে হানি হচ্ছে আমাদের সাবজেক্ট, সুইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যার মাঝে বসেছে টেস্ট, এটি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এরপরে বলা হচ্ছে দি বয় ওয়েন্ট ম্যাড। এখানে ম্যাড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, দি বয় হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে ওয়েন্ট হচ্ছে তাহলে আমাদের লিঙ্কিং ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কাপুলেটিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব, কাপুলেটিভ ভার্ব। আমরা তোমাকে যেটা বলছি যে কাপুলেটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকে। হ্যাঁ ভাই, কাপুলেটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। কাপুলেটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকবে। একটু খেয়াল করো। চলে আসো মাঠে। দি ডগ ওয়েন্ট ম্যাড, দি ডগ ওয়েন্ট ম্যাড। তাহলে এখানে ওয়েন্ট আসলে কি? ওয়েন্ট হচ্ছে আমার এখানে অবশ্যই কাপুলেটিভ ভার্ব, কেননা ওয়েন্টের পরে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ ম্যাড আছে। ওয়েন্টের পরে আমার একটা অ্যাডজেক্টিভ ম্যাড আছে, অর্থাৎ কাপুলেটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ থাকে। কিন্তু প্রশ্ন হলো, কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ওয়েন্ট এখানে, আমি বলবো এটি লিঙ্কিং ভার্ব। ওয়েন্টকে কেউ যদি লিঙ্কিং ভার্ব বলতে চায় তাহলে অবশ্যই সেই অ্যান্সারটিও আমরা ফেলে দিতে পারছি না। কেননা এটি দেখো, ওয়েন্ট যার প্রথমে আছে সাবজেক্ট, যার পরে আছে অ্যাডজেক্টিভ, যার মাঝখানে বসেছে ওয়েন্ট, অতএব এটি একটি হচ্ছে তোমার কি শাল সূত্রটা অনুযায়ী, শাল সূত্রটা অনুযায়ী ওয়েন্ট হচ্ছে আমার অন্যদিকে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ ভাই, এটা লিঙ্কিং হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছে যখন উত্তর চাইবে কেউ, তখন ওখানে হয় লিঙ্কিং দিবে আর নতুবা কাপুলেটিভ দিবে, দুটোর একটি দিবে। আর যদি দুটো দিয়ে দেয় তাহলে তুমি দুটোই দাগিয়ে দাও, যুক্তির খাতিরে মেনে নিলাম দুটোই হবে, কিন্তু দুটো দিবে না, একটি দিবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কমন ভার্ব। সাধারণত প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকেই কমন ভার্ব বলে, সাধারণত প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকেই কমন ভার্ব বলে। হি ডিড ইট, এখানে ডিড হচ্ছে আমাদের কমন ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্বটা আসলে কি? কজিটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্ব নিজে কিছু করে না, অন্যরা করায়। হ্যাঁ ভাই, যে সকল ভার্ব পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের বাংলা হচ্ছে প্রযোজক ভার্ব, প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব যার বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব মানে হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্ব নিজে কিছু করে না, অন্যরা তাকে করায়। এই পজিটিভ ভার্বগুলোর কথা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছিলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে আমরা পজিটিভ ভার্বের উপরে কথা বলেছি। অ্যাপেক্সে কি বলেছি আমরা পজিটিভ ভার্বের উপরে? আমরা অ্যাপেক্সে বলেছি এইচপিপি, এইচএমপিপি, জিপি টু জিএমপিপি, এমপি, এলপি, এই সকল কথাগুলো আমরা বলেছি। এইচপিপি, এইচএমপিপি, জিপি টু জিএমপিপি। হ্যাঁ ভাই, পজিটিভ ভার্বগুলো হচ্ছে এইচপিপি, এইচএমপিপি, জিপি টু জিএমপিপি, এমপি এবং এলপি। আসলে এগুলো কি? এগুলো কিন্তু আমরা অ্যাপেক্সে ভেঙে দিয়েছি, সেখান থেকেই দেখে নিতে পারো। এছাড়াও অডগত অর্থে কিছু পজিটিভ ভার্ব আছে, এগুলোকে বলা হয় লে, ফিড, ফিল, ডিপ, টিচ। লে, ফিড, ফিল, ডিপ, টিচ, শো, ইনফর্ম, সেট, রেইজ, রিমাইন্ড। হ্যাঁ ভাই, এছাড়া শব্দগতভাবে কিছু পজিটিভ ভার্ব আছে, এগুলো হলো লে, ফিড, ফিল, ডিপ, টিচ, লে, ফিড, ফিল, ডিপ, টিচ, শো, ইনফর্ম, সেট, রেইজ, রিমাইন্ড। লে, ফিড, ফিল, ডিপ, টিচ, শো, ইনফর্ম, সেট, রেইজ, রিমাইন্ড, এগুলো হচ্ছে তোমার কি পজিটিভ ভার্ব। চলে আসি আমরা ডিপ ফিল। এরপরে বলছি ডিপ, ডিপ ফিড,
ফিল, রেইজ, সেট এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। দি রেইজড হিজ হ্যান্ড, হি রেইজড হিজ হ্যান্ড, এখানে রেইজড হচ্ছে পজিটিভ ভার্ব। এরপরে বলা হচ্ছে আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব হচ্ছে আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই ইউ, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই ইউ, আমি কাজটি তোমাকে দিয়ে করিয়েছিলাম। এরপরে বলা হচ্ছে মাই মাদার মেক্স মি মেক দ্য মেডিসিন, মাই মাদার মেক্স মি মেড দ্য মেডিসিন, আমার মা আমার জন্য ওষুধ বানালো। তার মানে আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে। ও মাই গড, এগুলোকেই পজিটিভ ভার্ব বলে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্বের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। হ্যাঁ ভাই, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের ডাবল অবজেক্টিভ থাকে। না না না, ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব, হ্যাঁ, ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের ডাবল অবজেক্ট থাকে। ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের ডাবল অবজেক্ট থাকে। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হেয়ার ইলেক্টেড ইজ এ ফ্যাক্টেটিভ ভার্ব। কেন ইলেক্টেড ফ্যাক্টেটিভ ভার্ব? ইলেক্টেড এরপরে হিম, এটা একটা অবজেক্ট, ক্যাপ্টেন এটা একটা অবজেক্ট, অতএব ইলেক্টেড এরপরে ডাবল অবজেক্ট পাওয়া যাচ্ছে। যদি ডাবল অবজেক্টটা পাওয়া যায় তাহলে ইলেক্টেড তোমার কি হচ্ছে? ইলেক্টেড হচ্ছে তোমার ফ্যাক্টেটিভ ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এর মধ্যে একই রকম মৌলিক সম্পর্ক থাকে। হ্যাঁ ভাই, কগনেট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের সাবজেক্ট এবং যে সকল ভার্বের ভার্ব এবং অবজেক্ট এর মধ্যে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে। কগনেট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্ব এবং অবজেক্টের সঙ্গে সাদৃশ্যমূলক সম্পর্ক থাকে। যেমন আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। তো এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম সেটি হচ্ছে যে হুইচ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট আসলে নিচের কোনটি? কগনেট অবজেক্টটা হচ্ছে আমার অবশ্যই রানী স্যাং এ সং। তার মানে স্যাং এবং সং এর মধ্যে একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি, এটাই হবে। হি র্যান এ রেস, র্যান যা রেস তা একই জিনিস, অতএব র্যান এবং রেস এটা হচ্ছে আমাদের কগনেট ভার্বের একটা মধ্যকার ঘটনা। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম সেটি হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা আসলে কি? গ্রুপ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত থাকে। হ্যাঁ ভাই, গ্রুপ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত থাকে, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত যে কোনো ভার্বকেই বলা হয় গ্রুপ ভার্ব। যেমন সি টেক্স আফটার, টেক্স আফটার তাহলে হচ্ছে আমার এখানে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্বের আরেক নাম হচ্ছে গ্রুপ ভার্ব বা গ্রুপ ভার্বের আরেক নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। জন টার্নড ডাউন, জন টার্ন ডাউন, জন টার্ন ডাউন, এখানে টার্ন ডাউন হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি পুট আউট দ্য ল্যাম্প, পুট আউট দ্য ল্যাম্প, পুট আউট হচ্ছে আমার এখানে গ্রুপ ভার্ব। এরপরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব নিচের কোনটি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমার এখানে অবশ্যই দি গার্ল টেক্স আফটার হার মাদার, দি গার্ল টেক্স আফটার হার মাদার, এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে সেমি মডাল ভার্ব। সেটা হচ্ছে আমাদের কি? সেমি মডাল ভার্ব। এই যে এখানে আমরা ব্যবহার করতেছি শর্টকাট নিয়মটা সেটা হচ্ছে না ডু, অর্থাৎ সেমি মডাল ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বের নাম নিড, ডেয়ার এবং আউট টু। নিড, ডেয়ার এবং ইউজ টু, ইউজ টু, আউট টু না, নিড, ডেয়ার এবং ইউজ টু, একে বলা হয় তোমার সেমি মডাল ভার্ব। এখানে আমরা তোমাকে যেটা বলছি হুইচ অফ দ্য ফলোয়িং আর সেমি মডালস। সেমি মডালস কোনটি? সেমি মডালস হচ্ছে নিড, ডেয়ার। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ এ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব, অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। নিড এটি সেমি মডেল হয় এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড বোথ অ্যাজ এ মডাল অ্যান্ড মেইন ভার্ব। বোথ অ্যাজ এ মডাল অ্যান্ড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তোমার, এটি হচ্ছে ডেয়ার, DARE, ডেয়ার। কারিম নিড নট থিঙ্ক অফ এ জব, হেয়ার নিড ইজ এ মডাল ভার্ব। হি ডেয়ার নট টাচ মি, হি ডেয়ার নট টাচ মি, হেয়ার ডেয়ার ইজ এ মডাল ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছিলাম সেটি হচ্ছে কি ভার্বালস অথবা নন ফাইনাইট ভার্ব। ভার্বালস অথবা নন ফাইনাইটস ভার্ব। ভার্বাল অথবা নন ফাইনাইটস ভার্ব আলোচনার মধ্যে আমরা তোমাকে নিয়ে আসছি প্রথমেই জিরান্ড, প্রথমেই জিরান্ড, প্রথমেই জিরান্ড, অর্থাৎ
কি এই জিরান্ট? জিরান্ট হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি, একে বলা হয় জিরান্ট। জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একে বলা হয় জিরান্ট। জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, একে বলা হয় জিরান্ট। অর্থাৎ জিরান্ট হচ্ছে ভার্বিং, ভার্বিং, ভার্বিং। জিরান্ট এর বৈশিষ্ট্য হলো জিরান্ট নাউন হিসেবে কাজ করতে পারে এবং জিরান্ট ভার্ব হিসেবে কাজ করতে পারে। জিরান্ট এর বৈশিষ্ট্য হলো জিরান্ট একই সঙ্গে নাউন এবং একই সঙ্গে ভার্ব এর কাজ করতে পারে। বলা হচ্ছে হাউ জিরান্ট ইজ ফর্মড, জিরান্ট কিভাবে তৈরি হয়? ভার্ব প্লাস আইএনজি যোগে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি তথা ভার্বিং যোগে জিরান্ট গঠিত হয়। এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ, এ জিরান্ট ডাজ দ্য ওয়ার্ক অফ এ ভার্ব অ্যান্ড নাউন, এ ভার্ব অ্যান্ড নাউন। জিরান্ট ইজ সিমিলার টু নাউন, জিরান্ট অল টাইম সিমিলার হচ্ছে নাউনের সঙ্গে। জিরান্ট ইজ রিলেটেড টু ভার্ব, জিরান্ট ইজ রিলেটেড টু ভার্ব। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে ইউজ অফ দ্য জিরান্ট, কোথায় কোথায় জিরান্ট ব্যবহার করা হয়? লক্ষণীয়, প্রধানত 5টি স্থানে জিরান্ট ব্যবহার করা হয়। হ্যাঁ ভাই, প্রধানত 5টি স্থানে জিরান্ট ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো এই সেই 5টি জায়গা কি? এই সেই 5টি জায়গা কি? এই সেই 5টি জায়গা যদি তুমি মনে রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে শক পিসি, শক পিসি অর্থাৎ জিরান্ট। তো আমরা এখন তোমাকে যেটা বলছি যে জিরান্ট অবশ্যই বসবে শক পিসি তথা শক পিসি। এই বিষয়টা তুমি যদি মনে রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে শক এর নিচে ভি এবং পিসি এর নিচে হচ্ছে তোমার কি? পিসি এর নিচে হচ্ছে তোমার ও। অর্থাৎ শক বলতে, শক ভি বলতে বোঝানো হচ্ছে জিরান্ট সব সময় হবে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং ভার্ব কমপ্লিমেন্ট। জিরান্ট সব সময় হবে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং ভার্ব কমপ্লিমেন্ট। জিরান্ট সব সময় হবে ভার্বের সাবজেক্ট, ভার্ব কমপ্লিমেন্ট। জিরান্ট সব সময় হবে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং ভার্বের কমপ্লিমেন্ট, ভার্ব কমপ্লিমেন্ট। এবং পিসি দিয়ে বোঝানো হচ্ছে এটা অবশ্যই হবে অবজেক্ট অফ প্রিপোজিশন এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। কি এই অবজেক্ট কমপ্লিমেন্ট? যেমন একটা জিনিস খেয়াল করো, যেমন একটা জিনিস খেয়াল করো, দি চিলড্রেন, দি চিলড্রেন কেম টু হার মাদার ক্রাইং, দি চিলড্রেন কেম টু হার মাদার ক্রাইং। তাহলে এখানে ক্রাইংটা কি? এটা কি বলা হয় তোমার কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি বলা হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট যে কোনো ভার্বিংই হচ্ছে তোমার কি? জিরান্ট। আমরা তো বলেই দিচ্ছি যে শকপিসি, তার মানে শকপিসি বলতে আমরা বুঝাচ্ছি যে জিরান্ট অবশ্যই অবশ্যই ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট এবং ভার্ব কমপ্লিমেন্ট। অন্যদিকে এটি অবজেক্ট অফ প্রিপোজিশন এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হবে। এখানে আমরা তোমাকে যেটা বলছি, চলে আসো মাঠে। আই ওয়াক বিকজ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং হচ্ছে আমার জিরান্ট। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এখানে এটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ভার্ব হচ্ছে আমাদের ইজ। এরপরে বলছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, একই যুক্তি। এখানে ইজ এর সাবজেক্ট হচ্ছে তোমার কি? সুইমিং, অতএব এটি জিরান্ট। এখানে বলা হচ্ছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, একই যুক্তি। অর্থাৎ ইজ এর সাবজেক্ট হিসেবে ওয়াকিং ব্যবহার হয়েছে, অতএব এটি জিরান্ট। এখানে বলা হচ্ছে তোমার কোনটি? হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। এখানে ইজ এর সাবজেক্ট হচ্ছে পার্কিং, অতএব এটি আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে যে শপটিং, এরপরে বলা হচ্ছে শপলিফটিং ইজ কনসিডার্ড এ সিরিয়াস ক্রাইম। তাহলে ইজ এর সাবজেক্ট হচ্ছে আমার শপলিফটিং, এটি হচ্ছে আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড ফর হেলথ। এখানে ইজ, এটা ইজ হবে, ইজ এর সাবজেক্ট হচ্ছে আমার ওয়াকিং, অতএব এটি আমার একটা জিরান্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, অর্থাৎ এখানে তো আমরা প্রথমে বলেই দিয়েছি তোমাকে, সেটা হচ্ছে এসভি, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে সব সময় জিরান্ট ব্যবহার হবে, ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহার হবে। তথা সংক্ষেপে রুল অনে বলা হচ্ছে এসভি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ওভি তথা ভার্বের অবজেক্ট, ওভি তথা জিরান্ট সব সময় ওভিতে ব্যবহার হবে তথা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। দেখা যাক কি এই ভার্বের অবজেক্ট। যেমন এখানে বলা হচ্ছে, চলে আসো মাঠে, ইট হ্যাজ স্টপড রেইনিং। এখানে স্টপ হচ্ছে ভার্ব, তারপরে ভার্বিং, অতএব এটা আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে যে হি স্টার্টেড টিচিং, স্টার্টেড হচ্ছে আমার ভার্ব, ভার্বের সঙ্গে ভার্বিং, অতএব আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে যে জন লাইকস গার্ডেনিং, লাইকস হচ্ছে আমার ভার্ব, তারপরে ভার্বিং, অতএব এটি আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে ডু ইউ এনজয়
টিচিং, এখানে এনজয় হচ্ছে ভার্ব, তারপরে ভার্বিং, অতএব এটি আমার জিরান্ট। এরপরে বলা হচ্ছে হি অ্যাভয়েডেড মেকিং, অ্যাভয়েডেড হচ্ছে আমার ভার্ব, তারপরে ভার্বিং, এটি হচ্ছে আমার জিরান্ট। আমরা এখানে সংক্ষেপে একটা সহজ কথা বলে রাখতে চাই, জানার জন্য বলছি, এটা তোমাদের জন্য সহজ হবে। সেটা হচ্ছে আমরা অ্যাপেক্সের 1 নম্বর রুলসে বলেছিলাম, আমরা অ্যাপেক্সের 1 নম্বর অনুচ্ছেদে বলেছিলাম টু বাদে সকল প্রিপোজিশন মাইন্ড অর্থ উইদাউট পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প উড বি টু লুক ফর টু গেট ইউজ টু বি ইউজ টু। আমরা অ্যাপেক্সের এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে অ্যাপেক্সের 1 নম্বর অনুচ্ছেদে আমরা তোমাকে যেটা বলেছিলাম যে টু বাদে সকল প্রিপোজিশন মাইন্ড ওয়ার্থ উইদাউট পাস্ট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ বি টু লুক ফর টু গেট ইউজ টু বি ইউজ টু। এরপরে আমরা বলেছিলাম ডাবল ভার্বিং, এরপরে আমরা তোমাকে যেটা বলেছিলাম যে পজিটিভ কেসের পরে ভার্বিং, এরপরে আমরা তোমাকে যেটা বলেছিলাম যে ইট ইজ গুড, ইট ওয়াজ গুড, ইট ইজ নাইস, ইট ওয়াজ নাইস, ইট ইজ ক্রেজি, ইট ওয়াজ ক্রেজি, ইট ইজ প্লিজার, ইট ওয়াজ প্লিজার। এরপরে আমরা তোমাকে যেটা বলেছিলাম হেয়ার সি ফিল স্মেল ওয়াচ। এই কথাগুলো যে আমরা তোমাকে বলেছিলাম যে এগুলোর পরে সব সময় কি হয়, ভার্বিং। আর এখানে বলছি আমরা যে ওই যে ভার্বিং হয় ওই ভার্বিংটাই হচ্ছে এখানকার জিরান্ড, ওই ভার্বিংটাই হচ্ছে এখানকার জিরান্ড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি অবজেক্ট অফ প্রিপোজিশন, তার মানে ওপি, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে সবসময় যেটা হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে তোমার কি হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান্ড ব্যবহার হয়। অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্বিং থাকে তুমি নিঃসন্দেহে ধরে নাও এটা জিরান্ড। প্রিপোজিশনের পরে যদি ভার্বিং থাকে তাহলে তুমি নিঃসন্দেহে ধরে নাও এটা জিরান্ড। ইনের পরে ভার্বিং এটা জিরান্ড, অফের পরে ভার্বিং এটাও হচ্ছে তোমার জিরান্ড। আসো মাঠের দিকে দেখতে থাকো। তারপরে এখানে তোমাকে যেটা বলছে যে বায়ের পরে ভার্বিং এটাও একটা জিরান্ড, ইনের পরে ভার্বিং, উইদাউটের পরে ভার্বিং, এগুলো জিরান্ড, এগুলো আমি কথা বলছি না। এরপরে তোমাকে যেটা বলছে কমপ্লিমেন্ট অফ ভার্ব, অর্থাৎ সিভি, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড ব্যবহার করা হয়, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড ব্যবহার করা হয়। যেমন ইজের পরে রিডিং, এটা হচ্ছে আমার জিরান্ড। এরপরে বলা হচ্ছে সিং ইজ বিলিভিং, সিং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়, সিং ইজ বিলিভিং। এখানে ইজের পরে যে বিলিভিং এটা হচ্ছে আমার কি কমপ্লিট অফ ভার্ব, কমপ্লিট অফ ভার্ব, অতএব এটা আমার জিরান্ড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হিজ প্রফেশন ইজ টিচিং, হিজ প্রফেশন ইজ টিচিং, এটা হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমার জিরান্ড। তো আমরা তোমাকে যেটা বলছি অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, জিরান্ড সব সময় অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে একটা বাক্যের মধ্যে, সে বিষয়টা আমরা দেখতে চাই। দিস ইজ মাই রাইটিং টেবিল, এটা হচ্ছে আমার কি রাইটিং টেবিল। তার মানে এই যে রাইটিং এর পূর্বে মাই আছে, এই যে রাইটিং এর পূর্বে মাই পজিটিভ কেসটা ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মাই রাইটিং টেবিল, এখানে রাইটিংটা হচ্ছে আমার কম্পাউন্ড নাউন। এরপর বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট হ্যাভ এ জিরান্ট, জিরান্ট নেই এমন একটা বাক্য হচ্ছে আই সি এ স্লিপিং চাইল্ড। প্রশ্ন হচ্ছে স্লিপিং এখানে ভার্বিং হওয়া সত্ত্বেও কেন আমরা তাকে জিরান্ট বলছি না? এই জন্যই তাকে আমরা জিরান্ট বলছি না, কারণ তার পূর্বে আর্টিকেল বসানো হয়েছে এ। অর্থাৎ সহজেই এখান থেকে অনুমেয় যে যদি কোনো ভার্বিং এর পূর্বে আর্টিকেল বসে তাহলে সেটি তখন আর জিরান্ট হবে না। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ইনফিনিটিভ, ইনফিনিটিভ এই বিষয়টা আসলে কিভাবে বসে, এই বিষয়টাকে যদি মনে রাখতে চাও তাহলে যে বিষয়টা করতে হবে সেটি হচ্ছে শকপিসি, অর্থাৎ এটিও শকপিসিতেই ব্যবহার করা হয়। অর্থাৎ জিরান্ড সবসময় ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, অর্থাৎ জিরান্ড সবসময় ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এভাবেই ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলছি যে জিরান্ড এর মতোই ইনফিনিটিভ ও শকপিসিতে ব্যবহার হয়, অর্থাৎ ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এই ইনফিনিটিভ ব্যবহার করা হয়। প্রথমে আমরা যেটা বলছি সাবজেক্ট অফ এ ভার্ব, ইনফিনিটিভ কীভাবে সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় একটু দেখো। যেমন টু ইর ইজ হিউম্যান, টু ইর ইজ হিউম্যান, এটি হচ্ছে এখানে টু ইর হচ্ছে আমার কি ইনফিনিটিভ, এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অবজেক্ট অফ ভার্ব, একটি ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ কীভাবে ব্যবহার হয়, হি লাইকস টু প্লে ক্রিকেট, হি লাইকস টু প্লে ক্রিকেট, এখানে লাইকস হচ্ছে আমার ভার্ব যার অবজেক্ট হিসেবে টু প্লে ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব, কমপ্লিমেন্ট অফ ভার্ব হিসেবে কীভাবে ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে একটু দেখো। টু সি ইজ টু বিলিভিং, টু সি ইজ টু বিলিভিং, এখানে ইজ হচ্ছে আমার ভার্ব যার কমপ্লিমেন্ট হিসেবে টু বিলিভ ব্যবহার করা হয়েছে।
অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার হয়। যেমন হি ইজ অ্যাবাউট টু ডাই, সে কেবল মরতে গেছিল। হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে অ্যাবাউট হচ্ছে আমার প্রিপোজিশন, যার অবজেক্ট ইনফিনিটিভ হিসেবে টু ডাই ব্যবহার করা হয়েছে। অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, আই শ হিম টু গো, আই শ হিম টু গো, অর্থাৎ আই শ হিম টু গো। তার মানে আমরা তোমাকে যেটা বলছি যে ইনফিনিটিভ ব্যবহার করা হয় সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে এবং ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে। অর্থাৎ আমরা তোমাকে সংক্ষেপে বলছি যে ইনফিনিটিভ ব্যবহার করা হয় ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে এবং ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে। এছাড়াও অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ সকপিসিতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করা হয়। উদাহরণের দিকে যেতে পারো, চলে আসো ফিল্ডে। আমরা বলছি এ সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান, ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান নাউন। এ সিম্পল ইনফিনিটিভ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান নাউন, অর্থাৎ একটা সাধারণ ইনফিনিটিভ সব সময়ের জন্য নাউন এর মতো কাজ করে। দি বেস্ট ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড, দি বেস্ট ফর্ম অফ ভার্ব ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ, দি বেস্ট ফর্ম অফ এ ভার্ব ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ। এরপরে আমরা তোমাকে বলছি টু ইর ইজ হিউম্যান, এখানে টু ইর হচ্ছে আমার অ্যান ইনফিনিটিভ। টু ইর ইজ হিউম্যান, এখানে ইর হচ্ছে আমার ইনফিনিটিভ। টু ইর ইজ হিউম্যান, এই সেন্টেন্সটা লিখেছিলেন আলেকজান্ডার পপ, আলেকজান্ডার পপ। অর্থাৎ মানুষ মাত্রেই ভুল, তার আরেকটা উক্তি ছিল ফরগিভ ইজ ডিভাইন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল বিষয়টাকে তুমি যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে হবে এভাবে, এর একটা সূত্র হচ্ছে আপন আই পিপিজি অ্যাজ, আপন আই পিপিজি অ্যাজ। আমরা তার আগে পার্টিসিপলের ওপরে কিছু কথা বলতে চাই। পার্টিসিপল হচ্ছে এটি ভার্বেরই ঘটনা, পার্টিসিপল হচ্ছে এটি ভার্বকে নিয়েই কাজ করে। তবে পার্টিসিপল হচ্ছে ভার্বিং অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি পার্টিসিপল হচ্ছে ভার্বিং অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বিং অথবা ভার্বের পাস্ট পার্টিসিপলকেই পার্টিসিপল বলে। পার্টিসিপলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি ভার্ব হিসেবে যেমন ব্যবহার হতে পারে তেমনই ব্যবহার হতে পারে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে। পার্টিসিপলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি ভার্ব হিসেবে যেমন ব্যবহার হয় তেমনই ব্যবহার হওয়ার ক্ষমতা রাখে, তেমনই ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে অ্যাডজেক্টিভ হিসেবে। অর্থাৎ এটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয় হিসেবে ব্যবহার হয়। চলে আসো ফিল্ডে। বলা হচ্ছে এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি এ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। ওইটাই কথা বলছে যে এ পার্টিসিপল ইজ অ্যান ওয়ার্ড, পার্টিসিপল হচ্ছে এমন একটা শব্দ হুইচ ইজ পার্টলি এ ভার্ব, যেটা আংশিকভাবে ভার্ব এবং পার্টলি এ অ্যাডজেক্টিভ এবং আংশিকভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এরপর আমরা তোমাকে যেটা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এবার তো লাগলো বিপদ, কারণ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই একই। তাহলে তুমি কিভাবে বুঝবে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল বা ওটা জিরান্ড বা এটা পার্টিসিপল, কিভাবে বুঝবে? হ্যাঁ, এগুলো বসার জায়গা দেখে আমাদের চিহ্নিত করতে হবে যে এটা পার্টিসিপল নাকি এটা জিরান্ড। আমরা জিরান্ড আলোচনা করতে গিয়ে বলেছি যে জিরান্ড সব সময় বসবে সকপিসিতে, অর্থাৎ জিরান্ড এর বসার স্থান হচ্ছে তোমার সকপিসি। আর অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল এর বসার স্থান হচ্ছে আপন আইপিপিজি অ্যাজ, আপন আইপিপিজি অ্যাজ। তাহলে এবার আমাদের জানা দরকার প্রেজেন্ট পার্টিসিপলের জন্য যে কি এই আপন আইপিপিজি অ্যাজ। প্রথমে আমরা তোমাকে যেটা বলছি প্রেজেন্ট পার্টিসিপল পারফর্ম দ্য ওয়ার্ড অফ, প্রেজেন্ট পার্টিসিপল ইজ দ্য পারফর্ম দ্য ওয়ার্ড অফ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বিটস, ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বিটস, ঘেউ ঘেউ করে কুত্তা কম কামড় দেয়। এখানে বার্কিংটা আসলে কি? বার্কিং হচ্ছে আমার ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এবার তুমি একটু বিশদভাবে ঝকঝকে চকচকে পকপকে করে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ দেখাও যে আপন আইপিপিজি অ্যাজ এর মাধ্যমে কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে চিহ্নিত করতে পারি। এখানে আপন বলতে বোঝানো হচ্ছে আর্টিকেল এবং নাউনের মধ্যে যদি কোনো ভার্বিং থাকে, অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি আর্টিকেল এবং নাউন এর মধ্যখানে যদি কোনো ভার্বিং থেকে থাকে তাহলে সেটা অবশ্যই 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 পার্টিসিপল,
সেটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, হতে পারে পাস্ট পার্টিসিপল, হতে পারে পারফেক্ট পার্টিসিপল, যে কোনো পার্টিসিপল হোক না কেন তাকে অবশ্যই পার্টিসিপল হতে হবে। অর্থাৎ আপনের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেটি হচ্ছে পার্টিসিপল। উদাহরণে চলে আসো, এ রোলিং স্টোন গ্যাদার নোমস। এখানে একটু খেয়াল করো যে রোলিং হচ্ছে এখানে আমার ভার্বিং, যার পূর্বে আছে আমার অ্যাডজেক্টিভ এবং যার পরে আছে আমার নাউন। অতএব আপন তথা আর্টিকেল এবং নাউনের মধ্যখানে আমরা যাকে পেয়েছি ভার্বিং হিসেবে সেটি হচ্ছে আমার কি পার্টিসিপল। অনেকবার এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় করা হয়েছে। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, হোয়াট ইজ রোলিং। অর্থাৎ এখানে রোলিং এর প্রথম পরিচয়টাই হচ্ছে আমার কি, এখানে রোলিং এর প্রথম পরিচয়টাই হচ্ছে আমার কি, এখানে রোলিং এর প্রথম পরিচয়টাই হচ্ছে আমার পার্টিসিপল। তারপরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হবে আমার অ্যাডজেক্টিভ। কিন্তু 710 নম্বর অনুচ্ছেদ, 710 নম্বর অনুচ্ছেদ গ্রামার মাস্টার, 710 নম্বর অনুচ্ছেদ গ্রামার মাস্টার, আরও একবার মনোযোগ দিয়ে শুনুন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস হেয়ার রোলিং ইজ। এখানে রোলিং হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, এখানে রোলিং হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস হেয়ার রোলিং ইজ, উত্তর হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এরপরে বলছে 710 নম্বর অনুচ্ছেদে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস হট রোলিং ইজ, হট রোলিং ইজ। এখানে রোলিং আসলে কি, উত্তর দিচ্ছে অ্যাডজেক্টিভ, উত্তর দিচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে তো পার্টিসিপলও অ্যান্সার ছিল, অর্থাৎ সি নাম্বার অনুচ্ছেদে পার্টিসিপল ছিল, কিন্তু তারা পার্টিসিপল দিল না কেন? পার্টিসিপল না দিয়ে তারা অ্যাডজেক্টিভ বলল কেন? অর্থাৎ আমরা তোমাকে প্রথমেই বলেছি যে হ্যাঁ এটি হচ্ছে আমার কি, এ রোলিং স্টোন গ্যাদার্স নোমোস। এখানে রোলিং হচ্ছে আমার পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল দুটো অর্থে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টিসিপল দুটো অর্থে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে ভার্ব এবং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রোলিং ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, এখানে রোলিং ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, তার মানে এটা হচ্ছে আমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, একটু ব্যাখ্যা তারা দিয়েছে যে ভার্ব থেকে হয়ে পার্টিসিপল সর্বদাই অ্যাডজেক্টিভ কাজ করে, ভার্ব থেকে হয়ে পার্টিসিপল সর্বদাই অ্যাডজেক্টিভ কাজ করে, তাই এরা ভার্বাল অ্যাডজেক্টিভ। বাক্যের আক্ষরিক অর্থে ঘূর্ণায়মান পাথরে শ্যাওলা জমে না, ভাবার্থ অস্থির প্রকৃতির লোক কখনোই অর্থ সঞ্চয় করতে পারে না। তার মানে এখানে হ্যাঁ আমরা সহজেই মেনে নিচ্ছি যে রোলিং তো এখানে পার্টিসিপল, কিন্তু কী অর্থে ব্যবহার হয়েছে, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এটি ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ অর্থে। এরপর আমরা তোমাকে যেটা বলছি, ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। এখানে রানিং হচ্ছে আমার কি, রানিং হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এখানে রানিং হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আমরা জানি যে এটা আমাদের পার্টিসিপল, কিন্তু পার্টিসিপলটা ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। আই হেল্পড এ ড্রয়িং ম্যান, আই হেল্পড এ ড্রয়িং ম্যান। এখানে ড্রাউনিং হচ্ছে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ, এখানে ড্রাউনিং হচ্ছে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ। তারপরে বলা হচ্ছে দি নাইটিংগেবল ইজ সিঙ্গিং বার্ড, সিঙ্গিং হচ্ছে আমার এখানে পার্টিসিপল, সিঙ্গিং হচ্ছে আমার এখানে পার্টিসিপল। হ্যাঁ যদি এমন হয় যে কোনো পার্টিসিপল কি অর্থে ব্যবহার হয়েছে ও বাক্যে যদি তোমার কি না থাকে, ভার্বাল অ্যাডজেক্টিভ বা ভার্ব যদি না থাকে, তাহলে তোমার অ্যান্সার দিতে হবে পার্টিসিপল, যেমনটা করা হয়েছে দি নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, দি নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। এখানে সিঙ্গিং তো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যান্সারে অ্যাডজেক্টিভ নেই, আছে আমার কি পার্টিসিপল, তাহলে আমি পার্টিসিপল দাগাবো। ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, রানিং হচ্ছে এখানে আমার কি, এখানে আমার রানিং হচ্ছে কি, এখানে কিন্তু আমার রানিংটা আসলেই হচ্ছে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ নেই, তাহলে এটা আমার পার্টিসিপল। অন্য অর্থে ভার্বাল অ্যাডজেক্টিভের নাম হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপলটাকে ভেঙেই তারা আসে। হি জয়েন্ট দ্য রাইডিং স্কুল, এখানে রাইডিং হচ্ছে আমার পার্টিসিপল। এডুকেশন ইজ দ্য মোস্ট প্যাশন নিড অফ টাইম, হেয়ার দ্য প্রেসিং, হেয়ার দ্য প্রেজিং, প্রেজিং হচ্ছে এখানে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ, প্রেজিং হচ্ছে এখানে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ এখানে হচ্ছে আমার ভার্বাল অ্যাডজেক্টিভ। তার মানে আমরা সংক্ষেপে তোমাকে যেটা জানাচ্ছি সেটি হচ্ছে যে পার্টিসিপল বাক্যের মধ্যে হয় ভার্ব হিসেবে ব্যবহার হবে, নতুবা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। কেননা পার্টিসিপলের এই দুটোই ক্ষমতা শুধুমাত্র আছে।
এরপর আমরা তোমাকে যেটা বলছি পিপিজি অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি ভার্বিং হয় তাহলে সেটা জিরান্ট, আমরা মেনে নিচ্ছি। তারপরে বলা হচ্ছে যে পজিটিভ কেসের পরে যদি ভার্বিং হয় তাহলে সেটা জিরান্ট, এটিও আমরা মেনে নিচ্ছি। কিন্তু যদি যদি কোনো অন্য প্রোনাউনের পরে যদি কোনো অন্য প্রোনাউনের পরে যদি কোনো অন্য প্রোনাউনের পরে ভার্বিং হয় যদি কোনো অন্য প্রোনাউনের পরে ভার্বিং হয় তাহলে সেটা হচ্ছে তোমার কি পার্টিসিপল। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে দি আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস হ্যাপেনিং, আই হ্যাভ ডাউট অ্যাবাউট দিস হ্যাপেনিং, এখানে দিস হচ্ছে প্রোনাউন যার পরে হ্যাপেনিং হয়েছে, অতএব হ্যাপেনিং হচ্ছে আমার কি এখানে হ্যাপেনিং হচ্ছে আমার এখানে পার্টিসিপল, হ্যাপেনিং হচ্ছে এখানে আমার কি পার্টিসিপল। এরপরে বলা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ব কাম গো রান, ইন্ট্রানজেটিভ ভার্ব কাম গো রান এরপরে প্রেজেন্ট পার্টিসিপল হয়, ইন্ট্রানজেটিভ ভার্ব কাম গো রান এরপরে প্রেজেন্ট পার্টিসিপল হয়, ইন্ট্রানজেটিভ ভার্ব কাম গো রান এরপরে প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন সি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, হেয়ার ড্যান্সিং ইজ এ প্রেজেন্ট পার্টিসিপল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখো এটা। ইন্ট্রানজেটিভ ভার্ব কাম গো রান এরপরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এরপর আমরা তোমাকে যেটা বলছি পিপিজি, এটা তো গেল। এরপর আমরা তোমাকে যেটা বলছি অ্যাডভার্বের পরে যদি কোনো ভার্বিং থাকে তাহলে সেটা তোমার কি অ্যাডভার্বের পরে যদি কোনো ভার্বিং থাকে তাহলে সেটা তোমার হচ্ছে কি পার্টিসিপল। অ্যাডভার্বের পরে যদি কোনো ভার্বিং থাকে তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল। সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড, তাহলে এখানে ফাইন্ডিং হচ্ছে তোমার কি ফাইন্ডিং হচ্ছে তোমার এখানে তোমার পার্টিসিপল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যদি কোনো সিম্পল সেন্টেন্স ভার্বিং দিয়ে শুরু হয় তাহলে এই ভার্বিংটা হচ্ছে তোমার কি তাহলে এই ভার্বিংটা হচ্ছে তোমার কি পার্টিসিপল। যদি কোনো সিম্পল সেন্টেন্স দুটো ভার্ব থাকে, আমরা এটা হয়তো তোমাকে বলেছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সিন্স অ্যাজ হোয়েন থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটিকে তুমি যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে চাও তাহলে তোমাকে বলা হয়েছিল প্রথম সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করবে, তারপরে প্রথম সাবজেক্টটি দ্বিতীয় সাবজেক্টকে উঠিয়ে দিয়ে বসিয়ে দিবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি এরকম কোনো সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রথম ভার্বটা যেটা ভার্বিং করেছো সেটা অবশ্যই তোমার ওটা কি পার্টিসিপল হিসেবে বিবেচিত হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কম্পারিজন বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল, গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা বলছি পার্সনকে অল টাইম মডিফাই করে পাস্ট পার্টিসিপল, পার্সনকে অল টাইম মডিফাই করে পাস্ট পার্টিসিপল। আমি আবারই বলছি পার্সনকে অল টাইম মডিফাই করে পাস্ট পার্টিসিপল, কিন্তু থিং এই বিষয়টাকে মডিফাই করে সবসময় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই অ্যাম ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্টেড হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। প্রশ্ন হলো ইন্টারেস্টেড কেন হলো, ইন্টারেস্টিং হলো না কেন? ইন্টারেস্টেড হলো এজন্যই যে সাবজেক্ট আছে আমার এখানে কি পার্সন যদি সাবজেক্ট হয় তাহলে পার্টিসিপলটা হবে পাস্ট, পার্সন যদি সাবজেক্ট হয় পার্টিসিপল হবে পাস্ট, পার্সন যদি তোমার সাবজেক্ট হয় পার্টিসিপল হবে পাস্ট। কিন্তু পার্সন ব্যতীত অন্য কোনো থিং জাতীয় কেউ যদি সাবজেক্ট হয় তাহলে আমার কি হবে, আমার পার্টিসিপল হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ইট ইজ ইন্টারেস্টিং, একই প্রশ্ন। অর্থাৎ আই অ্যাম ইন্টারেস্টেড, ইট ইজ ইন্টারেস্টিং, এখানে ইটের জন্য হচ্ছে তোমার কি ইন্টারেস্টিং এবং আয়ের জন্য হচ্ছে ইন্টারেস্টেড। আমরা একই প্রশ্ন করছি যে ইট ওয়াজ এ ভেরি, ইট আছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বিং হয়ে যাবে, তাহলে এখানে অবশ্যই ভার্বিংয়ের দিকে এগোতে হবে। ভার্বিংয়ের দিকে আগাও দেখি কি হয়। ভার্বিংয়ের দিকে বলছে যে ইমব্রেসিং, ইট ইজ অলওয়েজ ইমব্রেসিং হোয়েন ইউ মিস আন্ডারস্ট্যান্ড দ্য, মানে এই সেই হি ইজ, তাহলে হি ব্যবহার করা হয়েছে সাবজেক্ট, তাহলে অবশ্যই পাস্ট তো হবে। তাহলে এখানে বি ব্যবহার করছে, অর্থাৎ হি ইজ কোয়াইট স্যাটিসফাইড উইথ মাই প্রোগ্রেস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আই নিডেড সামথিং টু রিড ইন অর্ডার নট, I needed something to read in order not to be bored, কেন সাবজেক্ট আছে এখানে আমার আই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি ফিল্ম ইজ রিয়েলি, ফিল্ম তার মানে ভার্বিং করো, ফিল্ম, হ্যাঁ ভার্বিং তো অবশ্যই করতে হবে তোমাকে, কারণ হলো ফিল্ম এখানে সাবজেক্ট কেটা আছে দেখো না, ফিল্ম এখানে বলছে বোরিং, ফিল বোরিং, সি আছে এখানে পাস্ট করবা, সি সিমড। এরপর আমরা সি সিমড ড্যাশ অ্যান্ড ইল অ্যাট ইজ, সি সিমড ইমব্রেসড পাস্ট করবা না, কেন সাবজেক্ট এখানে কে আছে পার্সন আছে। হ্যামলেট রিটেন ইন আর্লি 17th century ইজ অ্যাজ অ্যালিভ অ্যান্ড ড্যাশ টুডে, অর্থাৎ অ্যাপিলিং। হ্যামলেট মানে একটা মানুষের নাম, তাহলে তো ওখানে পার্সন যদি থাকে সাবজেক্ট তাহলে এটা ভার্বিং করতে হবে, অবশ্যই করে দিয়েছো। আমরা তোমাকে যেটা বলছি
রুলস 2-এ যে নাউন অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝে চলমান কাজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, আমরা বলছি যে আপনের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে। যেমন হি পাসড এ রাইট অর্ডার, হি পাসড এ রাইট অর্ডার, অর্থাৎ হি পাসড এ রিটেন অর্ডার। তাহলে রিটেন এখানে আমার পার্টিসিপল। দেয়ার ওয়ার ড্যাশ রিয়াকশন আফটার দ্য বিল ওয়াজ পাসড। দেয়ার ওয়ার মিক্সড রিয়াকশন আফটার দ্য বিল ওয়াজ পাসড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব এর পরিবর্তে নাউন এর পরেই পার্টিসিপল বসে। রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরিবর্তে নাউনের পরেই পার্টিসিপল বসে। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্বটি অ্যাক্টিভ ভয়েসে থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, কিন্তু ভার্বটি প্যাসিভ ভয়েসে থাকলে পাস্ট পার্টিসিপলই করতে হবে। উদাহরণটা দেখো, দেয়ার ইজ এ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। আমরা আসলে ফিল্ডে চলে আসি। দি ব্রিজ কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেল রোড হ্যাজ বিন ফাউন্ড ফল্টি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, সাম অফ দ্য পিপুল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যানট কাম। অর্থাৎ এখানে প্যাসিভ ভয়েসের কথাগুলো বলছে। যেমন মুসলিন ওয়াজ এ ফেব্রিক ওভেন বাই দ্য ফেমড ওয়েভার্স অফ বাংলাদেশ। স্মোক ড্যাশ বাই ফায়ার পলুট এয়ার। স্মোক ক্রিয়েটেড বাই ফায়ার পলুট এয়ার। অর্থাৎ এগুলো আমি বলছি না, কারণ এগুলো সহজ না, একটু পড়ে নাও। স্মোক ক্রিয়েটেড বাই ফায়ার পলুট এয়ার। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে তোমার কোনটি? দি ওল্ড ম্যান শিফটিং দেয়ার ইজ হ্যাপি। দেয়ার ইজ এ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। এরপর আমরা তোমাকে যেটা বলছি, দি উইন্ড মেড সাচ ফ্রাইটেনিং নয়েজেস দি পিপুল ব্যাডলি নিডিং রিলিফ ম্যাটেরিয়ালস। ন্যাচারাল রিসোর্স প্রোভাইড দ্য র ম্যাটেরিয়ালস প্রোভাইড করেছে ন্যাচারাল রিসোর্স। নিডেড টু প্রডিউস ফিনিশড গুডস। তারপরে বলছে দি ম্যান ওপেনিং দ্য গেট হ্যাজ নট ইয়েট কাম। পিপুল লিভিং ইন ভিলেজ ডু নট গেট ম্যানি অফ দ্য আরবান ফ্যাসিলিটিজ। দি প্যাসেঞ্জার ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট ইজ নাও ইন হসপিটাল। এরপরে আমরা তোমাকে যে বিষয়টা বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কে এই পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পিপি, একেই বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভার্বের পিপিকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং গেইনড ট্রুথ কিপ ট্রুথ। এখানে হ্যাভিং গেইনড হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল সাহেব। এরপরে তোমাকে যেটা বলা হচ্ছে ভার্বাল নাউন। কে এই ভার্বাল নাউন হচ্ছে দি প্লাস ভার্বিং প্লাস অফ, একে বলা হয় ভার্বাল নাউন। হ্যাঁ ভাই, দি প্লাস ভার্বিং প্লাস অফ, একে বলা হয় ভার্বাল নাউন। দি প্লাস ভার্বিং প্লাস অফ, একে বলা হয় কি? ভার্বাল নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ভার্বাল নাউন? নিচের কোনটি ভার্বাল নাউনের উদাহরণ? দি রাইটিং অফ, এই যে দি প্লাস ভার্বিং প্লাস অফ, দি রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। ভার্বাল নাউন ইজ ক্লোজড টু জিরান্ড। ভার্বাল নাউন সবসময় জিরান্ডের সঙ্গে জড়িত। দি রিডিং, এখানে দি রিডিং অফ, এটা হচ্ছে আমার ভার্বাল নাউন, এরপরে আমাকে যেটা বলা হচ্ছে যে নিচের কোনটি ভার্বাল নাউনের সঙ্গে জড়িত? ভার্বাল, উই ওয়েন্ট টু সি দ্য লাফিং অফ দ্য শিপ। তোমাদের মনে আছে কি না এই ভার্বাল নাউন এক অর্থে জিরান্ড এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়াও এটি অ্যাপেক্সের 6 নম্বর অনুচ্ছেদ অ্যাপেক্সের
8 নম্বর অনুচ্ছেদ অ্যাপেক্সের 34 নম্বর অনুচ্ছেদ ও অ্যাপেক্সের 45 নম্বর অনুচ্ছেদের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে অঙ্গাঅঙ্গি অবস্থায় জড়িত। এরপরে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি যে এক নজরে জিরান্ট এবং পারফেক্ট পার্টিসিপলের পার্থক্যগুলো কি। আমরা এটা বলবো কেন, আমরা যখন তোমাকে বলেছি হোয়াট ইজ জিরান্ট এবং হাউ ক্যান ইউ ফাইন্ড ইট অল টাইম। এরপরে আমরা তোমাকে যেটা বলেছি হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল অ্যান্ড হাউ ক্যান ইউ ফাইন্ড ইট ইন অ্যানি সেন্টেন্স। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে কনজুগেশন অফ ভার্ব বিষয়টি আলোচনা করতে গেলে তোমার সামনে দেখা দিবে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, এই দুটো বিষয়। প্রথমে আমরা তোমাকে যেটা বলছি হোয়াট ইজ স্ট্রং ভার্ব, কে এই স্ট্রং ভার্ব এবং কিভাবে তুমি স্ট্রং ভার্বটাকে চিনবে। স্ট্রং ভার্ব চিনার একটা বড় উপায় হচ্ছে SN, সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্ট্রং ভার্ব চিনার সংক্ষিপ্ত রূপ হচ্ছে SN, তথা স্ট্রং ভার্ব এর শেষে সব সময় N অথবা T শব্দগুলো পাস্ট অথবা পার্টিসিপল থাকবে। স্ট্রং ভার্বের শেষে N অথবা T পাস্ট অথবা পার্টিসিপল থাকবে। কিন্তু উইক ভার্বের ক্ষেত্রে তোমার ED অথবা T এই বিষয়গুলো থাকতে পারে। না আমরা ভুল বলছি নাকি? না, আমরা সঠিকই বলার চেষ্টা করছি যে স্ট্রং ভার্ব চিনার উপায় হচ্ছে SN, তথা স্ট্রং ভার্ব এর পাস্ট অথবা পাস্ট পার্টিসিপুলে N অথবা EN অথবা NE, অর্থাৎ N সংক্রান্ত ঘটনাগুলো থাকবে, N সংক্রান্ত শব্দাংশগুলো থাকবে, N সংক্রান্ত বিষয় আশয়গুলো থাকবে। অন্যদিকে উইক ভার্বের ক্ষেত্রে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপুলে DED অথবা T এর মতো বিষয়গুলো দেখা দিবে। আমরা বলছি হুইচ ওয়ান ইজ উইক ভার্ব, নিচের কোনটি উইক ভার্ব। আমরা বলছি 747 হুইচ ওয়ান ইজ উইক ভার্ব। উইক ভার্ব হচ্ছে এখানে আমাদের ক্রিপ উইক ভার্ব। কেন? ক্রিপকে যখনই তুমি পাস্টে নিতে যাবে তখনই হয়ে যাবে সেটি কি ক্রিপ্ট, অর্থাৎ টি চলে আসবে। যদি টি এসে থাকে তাহলে সেটা কি, এটি হচ্ছে আমাদের উইক ভার্ব। এরপরে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য উইক ভার্ব ইন দ্য ফলোইং। ফাইন্ড আউট দ্য উইক ভার্বটা বের করো। যেমন এখানে আমাদের উইক ভার্ব হচ্ছে ড্রিমকে যখনই তুমি পাস্টে নিতে যাবে তখন টি পেয়ে যাচ্ছ। টি মানেই হচ্ছে তোমার কি, টি মানেই হচ্ছে উইক ভার্ব। তো এখানে ভার্ব এই বিষয়টা আলোচনার আগে আমরা সূত্রটার একটু চুলচেরা বিশ্লেষণ করতে চাই। হ্যাঁ ভাই, এবার আমি আপনাদের সামনে সেই প্রথমে দেওয়া সূত্রটি পার্টি ও সোল CCC-FCGS জিপ এর একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই। আমরা প্রথমেই বলেছিলাম যে ভার্ব বিষয়টিকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদের শর্টকাট যে সূত্রটি মনে রাখতে হবে তা হলো পার্টি ও সোল CCC-FCGS জিপ। আমরা প্রথমেই দেখেছি কিন্তু পি দিয়ে প্রিন্সিপাল ভার্বের কথা, আমরা প্রথমেই দেখেছি পি দিয়ে প্রিন্সিপাল ভার্ব, এ দিয়ে আমরা দেখেছি অক্সিলারি ভার্ব বি হ্যাভ ডোম এগুলোকে। টি দিয়ে আমরা দেখেছি কি, টি দিয়ে আমরা দেখেছি ট্রানজিটিভ ভার্ব তার চুলচেরা বিশ্লেষণ। আই দিয়ে আমরা দেখেছি ইনট্রানজিটিভ ভার্ব তার চুলচেরা বিশ্লেষণ। ও দিয়ে আমরা দেখেছি অবজেক্ট অফ এ সেন্টেন্স এই বিষয়টিরও আমরা চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। এস দিয়ে আমরা দেখেছি স্ট্যাটিভ ভার্ব যার চুলচেরা বিশ্লেষণ খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এল দিয়ে আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব যার চুলচেরা বিশ্লেষণ খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। সি দিয়ে আমরা বলেছিলাম কি, সি দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি কপুলেটিভ ভার্ব। অন্য একটি সি দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি কগনেট ভার্ব। আরও একটি সি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কজেটিভ ভার্ব। এফ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি ফ্যাক্টিটিভ ভার্ব। এরপরে সি দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি কমন ভার্ব। এরপরে আমরা জি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি জিরান্ড যার অতি সুন্দর উপস্থাপন করা হয়েছে। এস দিয়ে আমরা বুঝিয়েছিলাম কি, এস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ আমরা যেটা বলছি FCGS দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি FA ফ্যাক্টিটিভ ভার্ব, CA কমন ভার্ব, GA বোঝানোর চেষ্টা করেছি গ্রুপ ভার্ব এবং S দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি, S দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেমি মডাল ভার্ব। সঙ্গে জিপ তথা জি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে
জিরান্ট আই দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ইনফিনিটিভ এবং পি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে পার্টিসিপুল। সুবিধার সাথে আমি আবারই বলছি, পার্টি ও সোল, সিসিসি, এফসিজিএস, জিপ, এ বিষয়টি মনে রাখুন, তাহলে সহজেই মনে রাখা সম্ভব হবে। হট ইজ ভার্ব এর চুলচেরা বিশ্লেষণ। পি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি প্রিন্সিপাল ভার্ব, এ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি অক্সিলারি ভার্ব, টি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি ট্রানজিটিভ ভার্ব, আই দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি ইনট্রানজিটিভ ভার্ব, ও দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি স্টার্টিভ ভার্ব, এল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি লিঙ্কিং ভার্ব, সি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কাপুলেটিভ ভার্ব, সি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কগনেট ভার্ব এবং সি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কজেটিভ ভার্ব, এফ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি ফ্যাক্টেটিভ ভার্ব, সি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি কমন ভার্ব, জি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি গ্রুপ ভার্ব এবং এস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি সেমি মডাল ভার্ব। অন্যদিকে জিপ তথা জি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি জিরান্ড এবং আই দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা ইনফিনিটিভ এবং পি দিয়ে সর্বশেষ বোঝানোর চেষ্টা করা হয়েছে পার্টিসিপুল। এবং পার্টিসিপুলকে অত্যন্ত সুন্দরভাবে কালবৈশাখী ঝড়ের মতো উপস্থাপন করা হয়েছে। বি কেয়ার অ্যান্ড কিপ ইট ইন ইয়োর মাইন্ড। আলোচনায় এবার আমাদের থাকছে কনজুগেশন অফ সাম ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম। যেমন প্রথমে আমরা দেখছি অ্যাবাইড, অ্যাবোড, অ্যাবোড, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারোজেন, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, বিয়ার, বোর, বোরন, বিয়ার মানে প্রসব করা, ব্রোন থেকে হয় তোমার বাইন্ড, আছে এরকম ঝামেলামূলক। বিট, বিট, বিটেন, বিকাম, বিকেম, বিকাম, বিফল, বিফেল, বিফলেন। আসলে এগুলো না দেখে আমরা আসলে দেখি যে কোন প্রশ্নগুলো এখান থেকে করা হয়েছিল। যেমন পয়েন্ট আউট দ্য পাস্ট টেন্স অ্যাভয়েড, অ্যাভয়েডের পাস্ট টেন্স আসলে কোনটি? অ্যাভয়েডের পাস্ট টেন্স হচ্ছে ABODE, অ্যাবোড। অ্যাক্টের পাস্ট ফর্ম কোনটি? অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড। পাস্ট পার্টিসিপুল ফর্ম অফ ব্লিড, BLEED, ব্লিড এর পাস্ট পার্টিসিপুল ফর্ম হচ্ছে কোনটি? ব্লিডের পাস্ট পার্টিসিপুল ফর্ম হচ্ছে ব্লিড, BLED, ব্লিড। দ্য পাস্ট পার্টিসিপুল ফর্ম অফ বিট, BEAT, বিটের পাস্ট পার্টিসিপুল ফর্ম হচ্ছে তোমার সি তথা বিটেন। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিট, BEAT, বিট এর পাস্ট ফর্ম হচ্ছে তোমার কোনটি? BEAT, বিট। এরপর আমরা তোমাকে যেটা বলছি, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ব্লো, ব্লো এর পাস্ট ফর্ম কোনটি? ব্লো এর পাস্ট ফর্ম হচ্ছে ব্লিউ। পয়েন্ট আউট দ্য পাস্ট টেন্স বিট, BITE, বিট এর পাস্ট ফর্ম হচ্ছে তোমার কোনটি? BIT, বিট। বিটের পাস্ট ফর্ম হচ্ছে বিট। চুজ দ্য কারেক্ট অপশন, দি থিপ হু ব্রোক ইন্টু আওয়ার হাউস ওয়াজ ড্যাশ বাই আওয়ার পেট ডগ। এরপর আমরা যেটা তোমাকে বলছি যে এখানে বলা হচ্ছে বি তথা বিটেন বাই আওয়ার পেট, বিটেন বাই আওয়ার পেট, হুইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ বাই, BUOY, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে কোনটি? বট, BOUGHT, বট, বট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে ক্যাচ, ক্যাচ, কট, কট, চিউ, চিউড, চিউড, চাইড, চিড, চিডেন, চুজ, চুজ, চুজেন। চুজ এই বানানটার ভিতরে প্রেজেন্টে হচ্ছে ডবল ও, কিন্তু পাস্টে হচ্ছে একটাই ও, পার্টিসিপুলেও হচ্ছে তোমার একটাই ও। ক্ল্যাপ, ক্ল্যাপড, ক্ল্যাপড, ডেয়ার, ডেয়ারড, ডেয়ারড, ডিল, ডিল্ট, ডিল্ট, ডাই, ডাই, ডাইড, ডিগ, ডাগ, ডাগ, ড্র, ড্রিউ, ড্রন, ক্লিভ, ক্লিপড, ক্লিপড, ক্লিং, ক্লাং, ক্লাং, ক্লোথ থেকে ক্লোথড, ক্লোথড, ক্লোথ, CLOTH, ক্লোথ মানে হলো কাপড় পরা, ক্লোথড, ক্লোথড, কাম, কেম, কাম, ড্রিম, ড্রিমড, ড্রিমড, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ডিওয়েল, ডিওয়েল্ড, ডিওয়েল্ড, ডাই, DYE, ডাই মানে রং করা, DYED, ডায়েড, ডায়েড,
ডেলিবারেটেড এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব চুজ, চুজের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি, চুজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চুজেন। ফলোইং দ্য পাস্ট ফর্ম অফ ডাই, ডাইয়ের ডিআইই, ডাই এর কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ডাই, ডাইয়ের ফর্ম কোনটি, অর্থাৎ ডাই তো আছে আমাদের প্রেজেন্ট ফর্মে, তাহলে নিচের কোনটি প্রেজেন্ট ফর্মে আছে ডাই, সেটি হচ্ছে ডিওয়াইই, ডাই, অর্থাৎ সিমিলার, ডাই সিমিলার। কিন্তু এই ডাই মানে হলো মৃত্যু, আর ডিওয়াইই ডাই মানে হলো রং করা। ডাই মানে মরা বা মারা যাওয়া, অন্যদিকে ডাইজ ডিআইইএস, ডাইজ থেকে ডাইড, ডাইং ডিওয়াইআইএনজি, ডাইং, এগুলো হতে পারে, কিন্তু ডিওয়াইই ডাই মানে রং করা, হতে পারে ডায়েজ ডিওয়াইইএস ডায়েজ, হতে পারে ডাইং ডিওয়াইইআইএনজি ডাইং, হতে পারে ডায়েড ডিওয়াইইডি ডায়েড, হতে পারে ডিওয়াইইডি ডায়েড। আমরা বলছি হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব কাম, কামের পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। এরপরে বলছি ড্র এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাউন। এরপরে বলা হচ্ছে ডিওয়েল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিওয়েল্ট। এরপরে প্রশ্ন করা হচ্ছে ডেলিবারেটের পাস্ট ফর্ম হচ্ছে তোমার কোনটি, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডেলিবারেটেড। একই রকম কিছু ভার্ব আছে যেগুলোর 1 2 3 তে একই, যেমন ইট এট ইটেন, ফল ফিল ফলেন, ইট এট ইটেন, FALL ফল, FELL ফিল, FALLEN ফলেন, ফল মানে পড়ে যাওয়া, ফিল ফলেন, ফিড মানে খাওয়ানো, ফেড, ফিল FEEL ফিল মানে অনুভব করা, ফেল্ট FELL ফিল, FELL ফিল মানে পতন করা, ফিলিড FELLED ফিলিড। ফাইট মানে যুদ্ধ করা, ফাউট, ফাইন্ড মানে খোঁজ করা, ফাউন্ড। ফর বিয়ার মানে হলো সহ্য করা, ফর ব্রোন। ফর বিড মানে মান্য করা, ফরবিডেন। ফর সি মানে ভবিষ্যৎ দেখা, ফর সিন, ফরগোটেন। ফরগিভেন। ফরসেকেন। ফাউন্ডেড। এরপরে বলা হচ্ছে যে ফ্লিং মানে নিক্ষেপ করা, ফ্লাং, ফ্লাং। ফ্রিজ মানে জমে যাওয়া, ফ্রোজেন। প্রশ্ন করা হয়েছিল ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ ফিড, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্রিজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্রোজেন। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট, আইডেন্টিফাই দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাং, ফ্লাং। দি প্রেজেন্ট, অর্থাৎ ফ্লিং এর পাস্ট ফর্ম হচ্ছে ফ্লাং, ওটা তো গেলই। দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফিল্ড, ফিল্ড এর প্রেজেন্ট ফর্ম হলো তোমার FEEL ফিল, অর্থাৎ দি প্রেজেন্ট ফর্ম অফ ফিল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে তোমার FEEL ফিল। দি পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ফরবিড, দি পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড ফরবিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার কোনটি, ফরবিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার ফরবিড এর পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমার সি, তথা ফরবিডেন। কনফিউজিং কিছু প্রশ্ন এখানে দেখানো হচ্ছে, খুবই কনফিউজিং। বলা হচ্ছে ফ্লি মানে হলো পলায়ন করা, যার পাস্ট হলো ফ্লিড, পার্টিসিপলও হচ্ছে তোমার ফ্লিড। অন্যদিকে ফ্লাই মানে হলো ওড়া, FLY ফ্লাই মানে হলো ওড়া, যার পাস্ট হচ্ছে ফ্লিউ, পার্টিসিপল হচ্ছে ফ্লাউন, অর্থাৎ ফ্লিড। অন্যদিকে ফ্লিউ, ফ্লাউন। ফ্লো মানে প্রবাহিত হওয়া, ফ্লোয়েড, ওভারফ্লোয়েড। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ফ্লো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার কোনটি, ফ্লো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার ফ্লোয়েড। সামটাইমস দেয়ার ওয়াজ সো মাচ রেইন দ্যাট দ্য রিভার হ্যাজ দ্যাট দ্য রিভার ফ্লোয়েড
that the river flowed over the bridge. The river has overflowed its bank. Some people had tried to escape in boats when the river overflowed its bank. এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কমপ্লিট দ্য সেন্টেন্স। দি ওয়াটার ড্যাশ ডাউন দ্য সাইড অফ দ্য হিল। দি ওয়াটার ফ্লোয়েড ডাউন দ্য স্লাইড অফ দ্য হিল। দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লিড, FLED, ফ্লিড। দি ইনিমি হ্যাজ ব্র্যাকেটে টু ফ্লি অ্যাওয়ে। দি ইনিমি হ্যাজ ফ্লিড। বানাটা হচ্ছে কোনটা? বানাটা হচ্ছে তোমার ফ্লিড, FLED, ফ্লিড মানে পলায়ন করা। দি ইনিমি হ্যাজ ফ্লিড অ্যাওয়ে। তারপরে বলা হচ্ছে দি বার্ড হ্যাজ ড্যাশ অ্যাওয়ে। দি বার্ড হ্যাজ ফ্লাউন, FLOWN, ফ্লাউন। দি বার্ড হ্যাজ ফ্লাউন অ্যাওয়ে। চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পার্টিসিপল। এখানে বলা হচ্ছে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পার্টিসিপল। কত নম্বর অ্যান্সার? 778 নম্বর। বলা হচ্ছে চুজ দ্য সেন্টেন্স, অর্থাৎ বলা হচ্ছে দি রিভার হ্যাজ ওভারফ্লোয়েড দ্য ব্যাঙ্ক। এখানে আমরা আরও কিছু দেখছি, সেটা হচ্ছে গেট থেকে হচ্ছে গট, গ্রিউ গ্রাউন্ড, হিডেন, হোল্ড হেল্ড, নীল, KN নীল মানে হলো হাঁটু পেতে রাখা। নেল্ট, নিট, KNIT, নিট মানে হলো তোমার কি? নিট মানে হলো বোনা। নিট। নক মানে হলো কড়া নাড়া। নকড, KNOCK, নক। নো মানে জানা, নো নিউ, নোন। লিড থেকে লেড, লার্ন থেকে হচ্ছে লার্নড, লিন থেকে হচ্ছে লিন্ড, লিভ থেকে হচ্ছে লেফট, লেন্ড থেকে হচ্ছে লেন্ট, লাইট থেকে হচ্ছে লাইটেড, লোড থেকে হচ্ছে লোডেড, লুজ থেকে হচ্ছে লুজ থেকে হচ্ছে লস্ট। LOOSE, লুজ মানে হলো ঢিলে করা। লুজড, LOOSED, লুজড। এরপরে বলা হচ্ছে LOSE, লস মানে হারিয়ে ফেলা। অন্যদিকে এর পাস্ট হচ্ছে লস্ট। প্রশ্ন হয়েছিল দি প্রেজেন্ট ফর্ম অফ লস্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লস, LOSE, লস। হোয়াট ইজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব লিডের কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার লেড, LED, কনফিউজিং প্রশ্ন। হ্যাং মানে ফাঁসি দেওয়া। হ্যাং মানে হলো ফাঁসি দেওয়া। হ্যাং মানে হলো ফাঁসি দেওয়া। হ্যাংড। অন্যদিকে হ্যাং মানে হলো ঝুলানো। হ্যাং মানে হলো ঝুলানো। হাং। তার মানে মানুষকে কি করা হয়? মানুষকে করা হয় হ্যাংড। অন্যদিকে একটা শার্টকে করা হয় হাং, অথবা একটা ওয়াচ বা ঘড়িকে করা হয় দেওয়ালের সঙ্গে হাং। তো এখানে আমরা তোমাকে যেটা বলছি, প্রশ্ন করা হয়েছিল যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক? হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আই ড্যাশ টু হ্যাং দ্য পিকচার হ্যাং করছে, তারপর হাং হবে। তার মানে কি? আই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল ইয়েস্টারডে। মাই রুমমেট হ্যাজ হ্যাংড দ্য ফটো। হ্যাংড হবে না, এখানে হবে হাং। মাই রুমমেট হ্যাজ হাং দ্য ফটো অফ ফেমাস টেনিস প্লেয়ার অন এ ওয়াল। The principal desired the notice to be hung. টু এর পরে বি সহ ভার্ব বসে। The principal desired the notice to be hung. Get the picture hung in your room. The accused was hanged for murder. এখানে হ্যাং হচ্ছে hanged. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? হি হ্যাজ বিন হ্যাঙ্গিং ফর মার্ডার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের কোনটি সঠিক হচ্ছে তোমার
হি hung the picture on the wall. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে তোমার হি হাং দ্য শার্ট অন দ্য ওয়াল। হাং মানে হলো তোমার ঝুলানো, HANG, HANG। হ্যাং মানে হচ্ছে তোমার ঝুলানো, পাস্ট হচ্ছে হাং, পার্টিসিপল হচ্ছে হাং। HANG, হ্যাং মানে হলো ফাঁসি দেওয়া। হ্যাংড এটা তো মানুষের সঙ্গে জড়িত। ফাঁসি কাকে দিবা তুমি? মানুষকেই তো দিবা। বাদ বাকি অন্য অন্য বিষয়গুলো কি করবা? শুধু ঝুলিয়ে রাখতে পারবা, সেটাকে ফাঁসি বলা হবে না। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, খুবই কনফিউজিং যে বিষয়টা, একটু খেয়াল করো। LIE, লাই মানে মিথ্যা বলা, পাস্ট হচ্ছে লাইড, পার্টিসিপল হচ্ছে তোমার লাইড। অন্যদিকে LIE, লাই মানে হলো শুয়ে থাকা, কিছু পড়ে থাকা, অর্থাৎ LIE, লাই, লাইটা ব্যবহার হচ্ছে থাকা অর্থে, পাস্ট হচ্ছে লে, পার্টিসিপল হচ্ছে তোমার লেইন। অন্যদিকে LAY, লে মানে হলো কোনো কিছু রাখা, LAY, লে মানে হলো কোনো কিছু রাখা, পাস্ট হচ্ছে তোমার লেইড, পার্টিসিপল হচ্ছে তোমার লেইড। সংক্ষেপে আমরা যদি বলি LIE, লাই মানে হলো মিথ্যে বলা, লাইড। অন্যদিকে LIE, লাই মানে হলো থাকা, লেইন। অন্যদিকে LAY, লে মানে হলো কোনো কিছু রাখা বা পাড়া, তাহলে এটা হচ্ছে লেইড। আমরা চলে আসি ফিল্ডে। বলা হচ্ছে হ্যাঁ, এই ফিল্ডে যাওয়ার পূর্বে অবশ্যই তোমাকে অর্থের দিকে খেয়াল রাখতে হবে। যেমন হুইচ স্পেলিং ইজ কারেক্ট, নিচের কোন বানানটি শুদ্ধ? বানানটি শুদ্ধ হচ্ছে লয়িং, LYING, লয়িং, LYING, লয়িং বানানটি হচ্ছে শুদ্ধ। প্রশ্ন হলো কেন লয়িং বানানটি শুদ্ধ? আমরা জানি কোনো ভার্বের সঙ্গে আইএনজি করতে গেলে ভার্বটাকে অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি করতে চাই তাহলে ভার্বটাকে অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। এখানে লে, LAY, লে হচ্ছে আমাদের কি? LAY, লে হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। অতএব এই প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি করা হয়েছে লেইং, এটা ঠিক আছে, লেইং। হুইচ ওয়ান ইজ এ পাস্ট ফর্ম, নিচের কোনটি পাস্ট ফর্ম? তাহলে তো এখানে আমরা একটু খেয়াল করলে হয়তো দেখব যে লাই যখন হচ্ছে তোমার থাকা, তখন লে হচ্ছে তোমার কি? পাস্ট ফর্মে থাকছে, অর্থাৎ থাকা অর্থে লে হচ্ছে পাস্ট, কিন্তু রাখা অর্থে লে হচ্ছে তোমার কি? প্রেজেন্ট। একই শব্দ, এই জন্য অর্থগত বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হুইচ ওয়ান ইজ এ পাস্ট ফর্ম, নিচের কোনটি পাস্ট ফর্ম? এখানে বলা হচ্ছে অল অফ দিজ, অর্থাৎ সবগুলোই পাস্ট ফর্ম। যেমন LIE, লাই যদি হয় মিথ্যা বলা, তাহলে লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লাইড। LIE, লাই মানে যদি হয় তোমার কোনো কিছু থাকা, তাহলে লে হচ্ছে পাস্ট, এটাও ঠিক আছে। এবং পুটের তিনটেই ফর্ম একই, পুট, তাহলে এখানে পুট পাস্ট ফর্ম। অল অফ দিজ, উত্তরটা হচ্ছে অল অফ দিজ। বি কেয়ার। দি নার্স হ্যাজ ড্যাশ দ্য বেবি ইন দ্য ক্রাইব। তাহলে হ্যাজ যেহেতু আছে, তাহলে যে ভার্বটা বসবে এখানে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। কে আছে পাস্ট পার্টিসিপল ফর্ম? আমরা একটু দেখে নিই। এখানে লে, এটা পাস্টে আছে, এটা হবে না। লেইন এটা একটা বিবেচনায় রাখলাম। অন্যদিকে লেইড, এটাও একটা বিবেচনায় রাখছি আমরা। অন্যদিকে লাইড, এটাও একটা বিবেচনায় রাখছি আমরা। তার মানে হ্যাজের পরে লেইনও হতে পারে, হ্যাজের পরে নিয়ম অনুযায়ী লেইড এটাও হতে পারে, হ্যাজের পরে নিয়ম অনুযায়ী লাইড এটাও হতে পারে। কিন্তু সঠিক উত্তরটা হবে এখন অর্থের উপর ভিত্তি করে। তাহলে অর্থটা কি হবে? দি নার্স হ্যাজ ড্যাশ দ্য বেবি ইন দ্য ক্রাইব। তার মানে নার্স বাচ্চাটাকে ক্রাইবের মধ্যে কি করেছিল? রেখেছিল। তাহলে রেখেছিল অর্থে তোমার কি হচ্ছে? রেখেছিল অর্থে, কোনো কিছু রাখা অর্থে অবশ্যই ব্যবহার করা হবে তোমার কি? কোনো কিছু রাখা অর্থে অবশ্যই ব্যবহার করা হবে লেইড। অ্যান্সার লেইডই করা হয়েছে। কোনো কিছু রাখা অর্থে তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে লেইড ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ লে এর গোষ্ঠীগুলোকে ব্যবহার করছি আমরা। দি নার্স হ্যাজ লেইড দ্য বেবি ইন দ্য ক্রাইব। দি বয় ড্যাশ দ্য পেপার অন দ্য ডেস্ক। তার মানে দি বয় লেইড দ্য পেপার অন দ্য ডেস্ক।
দি সেন্টেন্স হুইচ ইজ দি কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, বি না? দি বয় লেইড দ্য পেপার ওয়ান দ্য ডেস্ক, তার মানে বালকটি কাগজগুলোকে টেবিলের উপর রেখেছিল অর্থে। আফটার দ্য হ্যারিকেন uprooted trees dash all over the ground, অর্থাৎ আফটার দ্য হ্যারিকেন uprooted trees were lying all over the ground, এখানে লয়িং ব্যবহার করা হচ্ছে এর জন্যই যে অর্থাৎ এখানে লয়িং হয়েছে এর জন্যই যে হ্যারিকেন গাছগুলোকে শুইয়ে রেখে দিয়েছিল, মানে রাখা অর্থে ব্যবহার করা হচ্ছে ওয়ার লয়িং। আই শ দ্য বেগার ড্যাশ অন দ্য ফ্লোর, লয়িং অন দ্য ফ্লোর। মজার বিষয়টা হলো যে লাই মানে হলো মিথ্যা বলা, আর লাই মানে হলো কোনো কিছু থাকা, আর পরের লাইগুলোর অর্থ হলো রাখা। তার মানে মিথ্যা থাকা। বুঝতে পারবা, নাহলে মাগে করবা, পাকা করবা। হ্যাঁ, বিষয়টা কিন্তু আসলে এরকম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে আই শ দ্য বেগার, আমি ভিক্ষুকটিকে দেখেছিলাম ড্যাশ অন দ্য ফ্লোর, আই শ দ্য বেগার লয়িং অন দ্য ফ্লোর। হ্যাঁ, আমি ভিক্ষুকটিকে দেখেছিলাম যে একটা মানে মেঝেতে শুয়েছিল, তাই না? লয়িং অন দ্য ফ্লোর। প্রশ্ন হলো এখানে লয়িং হচ্ছে কেন? আমরা অ্যাপেক্সের 1 নম্বর অনুচ্ছেদে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে ডাবল ভার্ব থাকে তাহলে পরে ভার্বের সঙ্গে ভার্বিং হবে। এখানে একটা ভার্ব দেখছি আমরা শ, আর একটা তো আর একটা ভার্ব তো আসছে এখানে, তাহলে শ এর পরে আর একটা যে আসবে তাহলে তো অবশ্যই ভার্বিং হতেই হবে, কেন কি? The dog was dash in front of the door. The dog was lying, lying. The dog was lying in front of the door. অর্থাৎ কুকুরটি ওই দরজার সামনে শুয়েছিল। অর্থাৎ ওয়াজের পরে ভার্বিং তো হইবি একটা, তাই না? ওয়াজের পরে ভার্বিং হয়েছে, লয়িং হয়েছে। তারপরে আমরা তোমাকে যেটা বলছি আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি laid the foundation of the possibility of time travel. হ্যাঁ, laid তাহলে laid আমরা পাচ্ছি কোথায়? laid আমরা পাচ্ছি কোনো কিছু রাখা অর্থে। অর্থাৎ আলবার্ট আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি laid দ্য ফাউন্ডেশন অফ দ্য পসিবিলিটি অফ টাইম ট্রাভেল। হ্যাঁ, এখানে লেইড করছি কেন? লেইড মানে খালি রাখা বা পাড়া অর্থে না, লেইড ভিত্তি অর্থেও ব্যবহার হয়। একটা ভিত্তি অর্থেও ব্যবহার হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে আই ড্যাশ ইয়োর নোটবুক অন দ্য টেবিল, বলা হচ্ছে আই হ্যাভ লেইড ইয়োর নোটবুক অন দ্য টেবিল, আমি তোমার বইগুলো তোমার টেবিলে রেখে দিয়েছি, তার মানে রাখা অর্থে লেইড। হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ওয়ার্ড লাই, LIE, লাইয়ের পাস্ট টেন্স কোনটি? এবার বিপদটা খেয়াল করো যে লাইয়ের পাস্ট ফর্ম হবে অবশ্যই লাইয়ের পাস্ট ফর্ম হতে পারে লাইয়ের পাস্ট ফর্ম হবে লাইড, আবার লাইয়ের পাস্ট ফর্ম হবে লে। তাহলে সঠিকটা কোনটা হবে, কোন অর্থে? এবার অর্থগতভাবে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে, এখানে আমরা দুটোই দেখছি, অর্থাৎ লেও হচ্ছে পাস্ট লাইয়ের, আবার LIED লাইডও হচ্ছে পাস্ট। তাহলে সঠিক হবে কোনটা? সঠিক এরা দুটোই দিচ্ছে, সঠিক দুটোই হবে। অর্থাৎ আমরা যেটা দেখছি যে লাই মানে যদি মিথ্যা বলা হয় তাহলে তার পাস্ট হচ্ছে লাইড, আর লাই মানে যদি কোনো কিছু থাকা হয় তাহলে তার পাস্ট হচ্ছে লে। আমাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ওয়ার্ড লাইয়ের পাস্ট টেন্সটা আসলে কি? দুটোই তারা দিচ্ছে লাইড, তাহলে আমিও দুটোই অ্যান্সার দেবো, লে এবং লাইড। কেননা তারা আমাকে কোনো ক্লু দেয়নি এটা মিথ্যা নাকি এটা কোনো কিছু থাকা, যার জন্য আমি দুটোই অ্যান্সার প্রদান করছি, দুটোই সঠিক। এরপরে আমরা তোমাকে যেটা বলছি আই ড্যাশ টু লে, অর্থাৎ আই ব্র্যাকেটে তোমার টু লে দ্য বুক অন দ্য টেবিল, তার মানে টেবিলে রাখা অর্থে বাক্যটা যাচ্ছে, টেবিলে বই রাখা অর্থে যাচ্ছে, তাহলে অবশ্যই এরা লে মানে কোনো কিছু রাখার গোষ্ঠী নিবে এরা।
তাহলে রাখার গোষ্ঠী যদি হয় তাহলে এটা আমরা বলছি, যেহেতু এখানে আমরা তোমাকে সেটা বলছি যে আই লেড দ্য বুক অন দ্য টেবিল, আমি বইগুলো তোমার টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। দি বুক দ্যাট ইউ সি ড্যাশ অন দ্য টেবিল বিলংস টু মি, দি বুক দ্যাট ইউ সি, হ্যাঁ, যে বইটা তুমি দেখতেছো, ড্যাশ অন দ্য টেবিল বিলংস টু মি, ড্যাশ অন দ্য টেবিল তার মানে লয়িং অন দ্য টেবিল বিলংস টু মি, অর্থাৎ টেবিলের ওপরে যে বইটা রাখা সেটা তুমি দেখতেছো ওটা আমারই। এখানে ওই অর্থে রাখা, থাকা, না রাখা, পাড়া বা ভিত্তি অর্থে এখানে লয়িং ব্যবহার করা হচ্ছে। ডবল ভার্ব বলা যাবে। হ্যাঁ, এটা ডাবল ভার্বের পরে তো ভার্বিং হবেই, কারণ এটা লয়িং। এলে এখানে ব্যবহার করা হয়েছে LOI লয়িং। যদিও LAOI লে মানে হলো কিছু রাখা বা কাউকে শুয়ে রাখা বা ডিম পাড়া বা এই সেই অর্থে প্রেজেন্ট, তারপরেও এটার সঙ্গে তুমি যদি আইএনজি করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে LOIING লয়িং। এটা হবে না LAOIING লয়িং, এরকম হবে না, এটা হবে LOIING লয়িং। এখান থেকে উধাও হয়ে যাবে, তারপর আইএনজি হবে। You may dash down for a nap as soon as you do your homework. You may lie down for a nap as soon as you do your homework. তো প্রশ্ন হলো যে এখানে লাই বসলো কেন? লাই কি এখানে মিথ্যা অর্থে ব্যবহার হয়েছে নাকি লাই কোনো কিছু রাখা অর্থে ব্যবহার হয়েছে? বলছে যে ইউ মে লাই ডাউন ফর এ ন্যাপ, এখানে লাই থাকা অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা বলছি যে লাই মানে হলো মিথ্যা বলা, এখানে মিথ্যা বলা অর্থে লাই ব্যবহার হচ্ছে না, এই লাই ব্যবহার হচ্ছে শুয়ে থাকা বা কিছু পড়ে থাকা অর্থে। এখানে লাইটা ব্যবহার হচ্ছে শুয়ে থাকা অর্থে। বলছে ইউ মে লাই, বরং তুমি শুয়ে থাকো, ডাউন ফর এ ন্যাপ, ন্যাপের নিচে, অ্যাজ সুন অ্যাজ ইউ ডু ইউর হোমওয়ার্ক, যত দ্রুত তোমার কাজগুলো হয়ে যায়। তারপরে বলা হচ্ছে হি ওয়াজ নো এক্সাউস্টেড দ্যাট হি ডিসাইডেড টু ড্যাশ ডাউন ফর এ হুইল। হি ওয়াজ নো এক্সাউস্টেড, তিনি উত্তেজিত হয়নি, দ্যাট হি ডিসাইডেড টু লাই ডাউন ফর এ হুইল। তাহলে এখানে লাই ব্যবহার করা হচ্ছে শুয়ে থাকা অর্থে। দি কারেক্ট ইউজ অফ ভার্ব হ্যাজ বিন মেড ইন, বলা হচ্ছে হি লেইড দ্য বুক অন দ্য টেবিল, সে বইগুলো টেবিলের উপরে রেখেছিল, রাখা অর্থে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হি হ্যাজ ড্যাশ ইন বেড, শুয়ে থাকা অর্থে কিছু বোঝাবে এখানে। তারপরে হি হ্যাজ লাইড, না হি হ্যাজ লেইন LAIN লেইড, হি হ্যাজ লেইন ইন বেড, শুয়ে থাকা অর্থে লাই, লেইন। হ্যাজের পরে তোমার অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে বেডের কথা যেহেতু বোঝাচ্ছে তার মানে ঘুমাঘুমির একটা ব্যাটসাড় আছে, তাহলে হি হ্যাজ থাকা অর্থে অর্থাৎ শুয়ে থাকা অর্থে কী হবে? হি হ্যাজ লেইন ইন দ্য বেড। ইউ হ্যাভ মেড ইউর ওন বেড অ্যান্ড নাও ইউ মাস্ট লাই লাই অন ইট। তো মাস্ট হচ্ছে তোমার কি মডাল ভার্ব, তারপরে ভার্বের অবশ্যই বেজ ফর্ম হবে। সে অনুযায়ী এখানে যেহেতু বেডের কথাটা চলে আসে তার মানে শুয়ে থাকার একটা বিষয় চলে আসে, তাহলে লাই প্রেজেন্ট ফর্মটা হবে। হি ব্র্যাকেটেড টু লাই ওয়ান দ্য বেড ইন দ্য লাস্ট নুন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, লাস্ট নুন পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে? লাই শুয়ে থাকা, তাহলে লে হবে। তাহলে হি লে ওয়ান দ্য বেড ইন দ্য লাস্ট নুন। হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হ্যান্ডস ড্যাশ দিস মান্থ। তাহলে মুরগি ডিমের কথা বলা হচ্ছে, তার মানে মুরগি ডিম পাড়ে, তাহলে পাড়া অর্থে কেটা আছে লেইড, তাই না? লেইড, তাহলে কে হচ্ছে এখানে? তাহলে হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হ্যান্ডস দিস মান্থ, হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হ্যান্ডস লেইড দিস মান্থ, আমাদের মুরগিটা এই মাসে কত ডিম পেড়েছে। এখানে পাস্ট হলো এর জন্যই যে এখানে বলা হচ্ছে যে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়েছে। হাউ মেনি এগস যেহেতু ইন্টারোগেটিভ টেন্স, হাউ মেনি এগস হ্যাভ আওয়ার হ্যান্ডস, হ্যাভের কারণে ভার্বটার পাস্ট ব্যবহার করা হয়েছে। যদি হ্যাভ না থাকতো তাহলে এখানে অবশ্যই লে ব্যবহার হতো।
এরপরে আমরা তোমাকে যেটা বলছি, দি হেন হ্যাজ, হ্যাজের পরে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, না পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে হ্যাজের পরে। উপরেরটাও একই ছিল, হি দি হেন হ্যাজ লেইড 10 eggs, দি হেন লেইড অ্যান এগ ইয়েস্টারডে এখানে তোমার কি পাস্ট টেন্সের একটা প্রতীক, তাহলে পাস্ট ব্যবহার করতে হবে। মুরগি ডিম পাড়া অর্থে কারা, তারাই এখানে আসবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে তোমার নাও আই লে মি ডাউন টু স্লিপ, প্রশ্ন হলো এখানে লে ব্যবহার করা হচ্ছে কেন, পাস্ট ফর্মে ব্যবহার হচ্ছে কেন? লাইলে লেইন, এখানে লাই মানে থাকা, শুয়ে থাকাও হতে পারে, কোনো কিছু পড়ে থাকাও হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে পাস্ট ফর্ম লাই এর লে ব্যবহার করা হয়েছে। নাও আই লে মি ডাউন টু স্লিপ। তো প্রশ্ন হলো এখানে পাস্ট ফর্ম লে ব্যবহার হলো কেন? অর্থাৎ আমরা যেটা বলছি আবারও মনে রাখো, লাই মানে হলো মিথ্যার একটা লাইন আছে, অর্থগতভাবে সে লাইনে পড়লে ওই লাইনের সবাইকে ব্যবহার করতে হবে। লাই মানে হলো থাকার একটা লাইন আছে, অর্থগতভাবে কেউ এ লাইনে পড়লে তাদেরকেই আমরা ব্যবহার করব। এবং লে মানে হচ্ছে রাখার নিজস্ব একটা লাইন আছে। রাখা অর্থে কোনো বাক্য যদি কাজ করে তাহলে এই লাইনের সমস্ত ব্যক্তিবর্গদের আমরা ব্যবহার করব। বিষয়টা ভুললে কিন্তু হবে না, ভুললে বাদ। এই যে এখানে আমরা লাল কালিতে লিখছি, যেভাবেই হোক লাইনে ফেলতে হবে, যেভাবেই হোক লাইনে আসতে হবে। কিন্তু 810 নম্বর অনুচ্ছেদ বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে নাও আই লে মি ডাউন টু স্লিপ। প্রশ্ন হলো এখানে লাই ব্যবহার না করে ঘুমিয়ে থাকা বা শুয়ে থাকা অর্থে লাইয়ের পাস্ট লে ব্যবহার করা হয়েছে এর জন্যই যে এ বাক্যটি মোটামুটি একটি প্যাসিভ ফর্মে আছে। তো আমরা তো জানি প্যাসিভ ফর্মে যদি থেকে থাকে তাহলে পরে তোমার কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, লেইন দেওয়া হতো, লেইন, এটা লেইন ব্যবহার করতো, কিন্তু করছে না কেন? আমিও এটা ততটা বুঝতে পারতেছি না। আমরা এই প্রশ্নটির ব্যাখ্যা এভাবে করতে পারি যে ইয়েস্টারডে আই লেইড ইন দ্য বেড আনটিল নুন। এখানে লেইড হচ্ছে তোমার কি লে এর আন্ডারের, তাহলে লে এর আন্ডারের যদি হয় লেইড এরা রাখা অর্থে ব্যবহার হয়, শুয়ে রাখা অর্থে এ বাক্যটা ভুল, এটা তো কখনোই হবে না। এরপর আমরা তোমাকে যেটা বলছি, লাস্ট ফ্রাইডে আই লে মাই হ্যান্ডস অন দ্য ডেস্ক। লাস্ট ফ্রাইডে আমি আমার হাতটাকে ডেস্কের উপরে রেখেছিলাম, রাখা অর্থ হবে না, শুয়ে সব সময় থাকা অর্থে ব্যবহার হবে। তাহলে এ নাম্বার বলছে ইয়েস্টারডে আই লেইড দ্য বেড আনটিল নুন। গতকাল আমি আমাকে দুপুর পর্যন্ত বিছানায় রেখেছিলাম, রাখা অর্থে ঘুমানো হবে না, রাখা অর্থে শুয়াশুয়ি হবে না, তাহলে এ নাম্বার বাদ। বি নাম্বার বলছে লাস্ট ফ্রাইডে আই লে মাই হ্যান্ডস অন দ্য ডেস্ক। রাখা অর্থে হাত রাখা এখানে হবে না, হি ওয়াজ লয়িং ইন দ্য সান। এই বাক্যটাও হবে না কেন? যে এর সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু এ আইএনজিটাই ভুল। তুমি যদি আইএনজি করতে চাও তাহলে করতে হবে LOING, লয়িং, তাহলে ঠিক হবে। আবার লে হচ্ছে তোমার রাখা অর্থে গ্রুপের লোক, এখানে হবে না, শুয়ে থাকা অর্থে ব্যবহার হবে, থাকার গ্রুপের লোকগুলো ব্যবহার হবে। থাকার গ্রুপের একটাই লোককে আমরা এখানে দেখছি, নাও আই লে মি ডাউন টু স্লিপ। এখানে লে যদিও পাস্ট হয় তারপরও এটা শুধুমাত্র থাকা গ্রুপের লোক। বাদ বাকি ইয়েস্টারডে আই লেইড ইন দ্য বেড আনটিল নুন, লাস্ট ইয়েস্টারডে আই লেইড ইন দ্য বেড আনটিল নুন, এখানে লেইড রাখা গ্রুপের। লাস্ট ফ্রাইডে আই লে মাই হ্যান্ডস অন দ্য ডেস্ক, এখানে লে রাখা গ্রুপের। হি ওয়াজ লয়িং ইন দ্য সান, এখানে লয়িং রাখা গ্রুপের। একটাও হবে না এখানে। কেন হবে না? এরা সবাই রাখা গ্রুপের। তাহলে কোন গ্রুপ হবে এখানে? থাকা গ্রুপের একটু ভুল থাকলেও একটাই লোক আছে, সেটা হচ্ছে নাও আই লে মি ডাউন টু স্লিপ। অতএব 50% সঠিক হলেও 100% সঠিক হিসেবে ধরে নাও এবং পরীক্ষার খাতায় এটিকে দাগিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সারটা সঠিক হবে।
এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আসলে কোনটি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ডাউন ফর স্লিপ। এখানে আমরা একটা কথা বলছি যে জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ডাউন ফর এ স্লিপ। তো ব্যাখ্যার ক্ষেত্রে আমরা তোমাকে এখানে যেটা বলতে পারি সেটা হলো জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি লেইন ডাউন ফর এ স্লিপ। এই বাক্যটা ভুল কেন? বাক্যটা সঠিক হতো, কারণ লেইন হচ্ছে এখানে আমাদের লাই, থাকা গ্রুপের লোক। শুয়ে যেহেতু থাকা হয়, লেইন হচ্ছে থাকা গ্রুপের লোক, অতএব বাক্যটা সঠিক হতো। কিন্তু হি এর পরই লেইন হয়ে গেছে, লেইনের পূর্বে অবশ্যই হ্যাভ ভার্ব থাকতে হতো, কিন্তু এখানে তো কোনো হ্যাভ ভার্ব নেই। তাহলে হি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কোনো যোগ্যতা নেই, অতএব বাক্যটা ভুল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি হ্যাড লেইড ডাউন ফর এ স্লিপ। এখানে লেইড হচ্ছে রাখা গ্রুপের লোক, এখানে লেইড হচ্ছে রাখা গ্রুপের লোক বা রাখা গ্রুপের ভার্ব, কিন্তু শুয়ে তো রাখা গ্রুপের হতে পারে না, শুয়ে হবে থাকা গ্রুপের, এটাও বাদ। জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ডাউন ফর এ স্লিপ। জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ফর এ স্লিপ। বাক্যটা আমরা রাখলাম, পরেরটা দেখি। জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি উইল লে ডাউন ফর এ স্লিপ। এখানে লে হচ্ছে রাখা গ্রুপের লোক বা রাখা গ্রুপের ভার্ব। শুয়ে কখনো রাখা গ্রুপের হবে না, শুয়ে হবে থাকা গ্রুপের। এবার আমরা দেখছি যে ফারাজে সবগুলো বাক্য কেটে দিয়ে একটাই বাক্য থাকছে, সেটি হচ্ছে জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ডাউন ফর এ স্লিপ। এখানে এই বাক্যটাই সঠিক। প্রশ্ন হলো কেন? এর কেন উত্তর হচ্ছে LIE, লাই। LIE, লাই। লাই মানে হচ্ছে থাকা, থাকা অর্থে শুয়ে থাকা, থাকা অর্থে কোনো কিছু থাকা, এই রকম। কিন্তু এখানে লাইং হচ্ছে কেন? যে LIE, লাই, এই প্রেজেন্ট ফর্মে যদি তুমি ভার্বিং করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো LYING, লাইং। LIE, লাই, এর যদি ভার্বিং করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে LYING, লয়িং। LYING, লয়িং। এরকম একটি রুলস আমরা তোমাকে যেটা বলেছিলাম, হয়তো নাম্বারের ক্ষেত্রে মনে আছে, যে আমরা বলেছিলাম যে এখানে মনে রাখার জন্য আমরা বলতে পারি, যদিও লাই এখানে ভার্ব, তারপর আমরা নাম্বার থেকে কথা বলছি, সেখানে আমরা এরকম একটা কথা বলেছিলাম, রুলস দেখেছিলাম যে যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি থাকে কনসোনেন্ট, যদি কোনো শব্দের পূর্বে ওয়াই থাকে, যদি কোনো শব্দের পরে ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি থাকে কনসোনেন্ট, তাহলে ওয়াই উঠে গিয়ে আই বসিয়ে ইএস যোগে সেটাকে প্লুরাল করা হয়। এবং যদি কোনো শব্দের পরে ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে, শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। আমরা বলছি যে লাই তো হচ্ছে ভার্ব, তাহলে এর সিঙ্গুলার প্লুরালের বা দরকারটা কি? মানে সিঙ্গুলার প্লুরাল, এটা তো তোমার না, নাউন না বা প্রোনাউন না যে সিঙ্গুলার প্লুরাল করব। হ্যাঁ, লাইয়ের সিঙ্গুলার প্লুরাল আছে, তবে এটা মনে রাখার জন্য আমরা সেখানের সঙ্গে এটা রিলেট করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে জাভেদ ওয়াজ সো এক্সাউটেড দ্যাট হি ওয়াজ লয়িং ডাউন ফর স্লিপ। এখানে ওয়াজের পর লয়িং হচ্ছে, এই লয়িং হচ্ছে কেউ নয়, এই লয়িং হচ্ছে লাই, লাইয়ের ভার্বিং হচ্ছে লয়িং। ওকে, এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে আরও কিছু শব্দ যেভাবেই হোক লাইনে ফেলো, তাহলে তুমি এই অ্যান্সারগুলো দিতে সক্ষম হবে। এই লাইনটা হবে তোমার অর্থগত লাইন, এই লাইনটা হবে তোমার অর্থগত লাইন, এই লাইনটা হবে তোমার শব্দগত লাইন, এই লাইনটা হবে তোমার অভিজ্ঞতার লাইন। এই লাইনে তোমাকে ফেলতেই হবে, যদি না ফেলতে পারো তাহলে অ্যান্সারগুলো দেওয়াটা তোমার জন্য সম্ভব হবে না। তো আমরা যেটা বলছি, একটা গ্রুপ হচ্ছে লাই তথা মিথ্যার, একটা গ্রুপ হচ্ছে লাই তথা থাকার, একটা গ্রুপ হচ্ছে লে তথা রাখার, একটা গ্রুপ হচ্ছে লাই তথা মিথ্যার, একটা গ্রুপ হচ্ছে লাই তথা মিথ্যার, একটা গ্রুপ হচ্ছে লাই তথা থাকার, একটা গ্রুপ হচ্ছে লে তথা রাখার। অর্থাৎ মিথ্যা থাকা রাখা, মিথ্যা থাকা রাখা,
যে যে লাইনে পড়ছে তাকে সে লাইনে তুমি কি করো, সানডে মানডে কুলুজ করে দাও। যদি না পড়ো তাহলে মাগে মাগে করবো আর পাকা পাকা ঘুরবা, কিচ্ছু করার নাই। তো এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে রাইভেন, রাইড রোড রাইডেন, রিং র্যাং রাং, রাইজ রোজ রাইজেন, রান র্যান রান, সি স সিন, শিক শাউট, এটা খুব আসে পরীক্ষায়। শিক মানে খোঁজ করা, শাউট, সিউইড যেটার মানে সেলাই করা, SEW সিউ মানে সেলাই করা, সিউইড। এর পার্টিসিপলটা ফের হচ্ছে সিউএন, SEWN, SELL, সেল মানে হলো বিক্রয় করা, সোল্ড, সেন্ট মানে পাঠানো, সেন্ট, শেক মানে নাড়া দেওয়া, সেকেন, শেভ মানে হলো দাড়ি কাটা, শেভড, স্পিন মানে হলো সুতা কাটা, স্পুন, শাইন মানে হলো তোমার কি কিরণ দেওয়া, শোন, শ্রিঙ্ক মানে হলো সংকুচিত করা, শ্রুঙ্ক, শুট মানে হলো তোমার গুলি করা, শুট, সিং মানে হলো গান করা, সাং, অর্থাৎ সাং, সিঙ্ক মানে ডুবে যাওয়া, সাং, স্লিপ, SLIP, স্লিপ মানে পা পিছলানো, স্লিপড, ডাবল P। এরপরে বলা হচ্ছে স্মেল্ট, শো মানে বপন করা, শোয়েড, স্পিক মানে কথা বলা, স্পোকেন, স্পিড মানে দ্রুত করা, স্পিড, SPEED, স্পিড মানে হলো দ্রুত করা। ফার্স্ট হচ্ছে SPED, স্পিড, একটা কমে যাচ্ছে ফার্স্টে। স্পিল মানে হলো বানান করা, স্পেল্ট, স্পিল, SPELL, স্পিল মানে বানান করা, স্পেল্ট, কিন্তু SPILL, স্পিল মানে হলো উপচে পড়া, স্পিল্ট, শিয়ার, SHEAR, শিয়ার মানে হলো বিভক্ত করা, শিয়ার্ড বা শ্রোণ। স্পয়েল মানে নষ্ট করা, স্পয়েলড, স্প্রিং মানে হলো লাভ দেওয়া, স্প্রুং, স্ট্যান্ড মানে হলো দাঁড়ানো, স্টুড, ওই যে বলে না স্টুড ফাস্ট, স্টিল মানে হলো চুরি করা, স্টোলেন, স্টিক মানে হলো লেগে থাকা, স্টুক, অনেক সময় ছেলেরা মেয়েদের পিছনে, অনেক সময় মেয়েরা ছেলেদের পিছনে স্টিক হয়ে লেগে থাকে। যেটার পাশ হচ্ছে তোমার কি স্টুক, স্টিং মানে হলো হুল ফুটানো, স্টুং, স্টিঙ্ক মানে হলো STINK, স্টিঙ্ক, আর ওটা হলো স্টিং, STING, স্টিং মানে হলো হুল ফুটানো, স্টিঙ্ক মানে হলো দুর্গন্ধ চড়ানো, স্টুঙ্ক, স্ট্রাইড মানে হলো পা ফেলা, স্ট্রাইভ মানে হলো সংগ্রাম করা, স্ট্রাইভেন। ডক্টর জাকির নায়েকের লেকচারে স্ট্রাইভ কথাটা খুব বেশি পাওয়া যায়। সুইপ, SWWP, সুইপ মানে হলো পরিষ্কার করা, সুইফট, এই জন্য কিন্তু বলে না ওই যে যারা ঝাড়ু দেয় তাদেরকে সুইপার বলে, SWEEPER, সুইপার ওর আগে বলা হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি স্যাট, স্লেইন, স্লাইড, কমে যাচ্ছে কিন্তু পাস্টে। এরপরে বলা হচ্ছে স্লিং, স্লাং, স্লাঙ্ক, সিওয়েল মানে হলো ফুলে ওঠা, SWELL, এটা তোমার আছে না সায়েন্সের বেশি শব্দটা ব্যবহার করা হয়। এরপরে বলা হচ্ছে সুইম, খুবই বেশি পরীক্ষায় পড়ে, সুইম, SWIM, সুইম মানে সাঁতার কাটা। পাঁচশো হচ্ছে তোমার সুয়াম, SWAM, সুয়াম। পার্টিসিপল হচ্ছে তোমার সুইম, SWUM, সুইং, সুয়ার মানে শপথ নেওয়া, সোর, SWORE, শোর্ন, SWORN, শোর্ন। সুইপ, SWWP, সুইপ মানে হলো ঝাঁট দেওয়া, সুইফট। চলে আসো এবার ফিল্ডে কী প্রশ্ন করা হয়েছিল। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সিং, SING, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার কোনটি, সাং, SUNG, সাং। এরপরে বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ শর্ন, SWORN, শর্ন এর প্রেজেন্ট ফর্ম, শপথ নেওয়ার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সুয়ার, SWEAR, সুয়ার। এরপর আমরা তোমাকে যেটা বলছি দ্য পাস্ট
পার্টিসিপল ফর্ম অফ স্পিল্ড, খুবই সুন্দর একটা বানান, স্পিট। স্পিট মানে থুতু ফেলা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার স্প্যাট, এসপিএটি, স্প্যাট। এরপরে তোমাকে যেটা বলছে যে পাস্ট টেন্স অফ স্যাক মানে সিক, SWK, সিক মানে খোঁজ করা, খোঁজ করার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার কোনটি? পাস্ট টেন্স হচ্ছে তোমার শাউট, পাস্ট পার্টিসিপল ফর্ম একই এটার। সুইং, SWING, সুইং, সুইং এর পাস্ট ফর্ম হচ্ছে সুইং, SWUNG, সুইং, সুইং, সুইং। এরপরে পাস্ট টেন্স অফ দি ওয়ার্ড সুয়ার, শেয়ার, শেয়ার, শেয়ার এর পাস্ট টেন্স কোনটি? সোর, SHEAR, শেয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে সোর, SHORE, সোর, সোর। আবার শেয়ার্ডও হয়, SHEARD, শেয়ার্ড মানে ওই যে ভাগ করে নেওয়া, শেয়ার কর, এরকম বলে না। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে স্মেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেল্ট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি স্লে এর পাস্ট ফর্ম হচ্ছে কোনটি? স্লিউ। এরপরে বলা হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ওয়ার্ড স্লে, স্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার স্লেইন, SLAIN, স্লেইন। এরপরে বলছি দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্লাইড, SLIDE, স্লাইড। পাস্টে যে তোমার কী কমে যাবে? একটা ই কমে যাবে, স্লাইড, SLID, স্লাইড। পার্টিসিপলও একই ঘটনা। চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম, ভার্ব ফর্ম হচ্ছে কারেক্ট ভার্ব ফর্ম হচ্ছে স্টিঙ্ক, STINK, স্টিঙ্ক, স্ট্যাঙ্ক, স্টুঙ্ক, স্টিঙ্ক, স্ট্যাঙ্ক, স্টুঙ্ক। তোমরা এভাবে মজা করে করে মনে রাখতে পারো, স্টিঙ্ক, স্ট্যাঙ্ক, স্টুঙ্ক। এরপরে আমরা তোমাকে আবারও নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে টেয়ার, টোর, টোর্ন, টেয়ার, টোর, টোর্ন। থ্রাইভ, থ্রোভ, থ্রাইভেন, থ্রো, থ্রিউ, থ্রোন। ট্রিড, ট্রোড, ট্রোডেন, ট্রিড, ট্রোড, ট্রোডেন, ট্রোডেনে কিন্তু ডাবল ডি। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড, হ্যাঁ দুটোই একই, পাস্ট পার্টিসিপল একই। আপহোল্ড, আপহেল্ড, আপহেল্ড। আন্ডারটেক, আন্ডারটুক, আন্ডারটেকেন। ওয়াক, ওক, ওক, ওয়াক মানে জেগে ওঠা, WAKE, ওয়াক, ওক, ওক, WOKE, ওক। উইয়ার, ওর, ওর্ন। ওয়েলকাম, 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 ওয়েলকামড, ওয়েলকামড। ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড। ওয়েভ মানে বোনা, ওভ, ওভেন। উইপ মানে কাঁদা, উইপড, উইপড। উইন মানে জয় করা, ওন, ওন। উইন্ড মানে বাতাস, মানে উইন্ড মানে গুটানো, ওন্ড, ওন্ড। রিং, WRING, রিং মানে মোচড়ানো। রুং, WRUNG, রুং, রুং, WRUNG, রুং। উইথ হোল্ড, উইথ হেল্ড, উইথ হেল্ড। ওয়েট মানে দেরি করা, ওয়েটেড, ওয়েটেড। এরপর আমরা তোমাকে যেটা বলছি দ্য পাস্ট পার্টিসিপল, দি পাস্ট পার্টিসিপল অফ টিয়ার, টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার কি? টোর্ন, TORN, টোর্ন। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ টিয়ার, টিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোর্ন, TORN, টোর্ন। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ওয়েলকাম, ওয়েলকাম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েলকামড। অনেকে আবার ভুল করে মেরে দিতে পারে, ওয়েলকেম মানে কাম, কেম, কাম। অনেকে ভুল করে মেরে দিতে পারে, ঘুমালে চলবে না। কাম কেম কাম। হ্যাঁ, অনেকে আবার ভুল করে মেরে দিতে পারে, কিন্তু এটার আসল পাস্ট ফর্মটা হবে তোমার ওয়েলকামড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি হুইচ অফ দ্য পাস্ট ফর্ম, হুইচ অফ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব রিং, WRING, রিং, রিং এর পাস্ট ফর্ম হচ্ছে রুং, WRUNG, রুং। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ট্রেড, ট্রেড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রোডেন, TRODDEN, ট্রোডেন। ফার্স্ট পার্টিসিপল ফর্ম উইথ হোল্ড, উইথ হেল্ড, উইথ হোল্ড থেকে উইথ, আন্ডারটেক থেকে হচ্ছে আন্ডারটেকেন। আর এখানে যেটা বলা হচ্ছে প্রফিসি, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্রফিসি, প্রফিসি এর, প্রফিসি মানে হলো তোমার ভবিষ্যৎবাণী করা। প্রফিসি এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? প্রফিসিড, 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 PROPHESIED, প্রফিসিড। এরপর আমরা তোমাকে যেটা বলছি রাইজ, রোজ, রাইজেন, রাইজ, রোজ, রাইজেন। রেইজ, রেইজড, রেইজড। রাইজ মানে হলো বৃদ্ধি পাওয়া, ন্যাচারালি বৃদ্ধি পাওয়া। একটু পার্থক্যটা দেখে রাখো ভালোভাবে। রাইজ, RISE, রাইজ মানে হলো ন্যাচারালি বৃদ্ধি পাওয়া। রাইজ, রোজ, রাইজেন। রেইজ, RAISE, রেইজ মানে হলো উঠানো বা বৃদ্ধি করা, এটা কৃত্রিম, এটা মানবিক, এটা মানুষ করে। রেইজ মানে হলো উঠানো বা বৃদ্ধি করা, যেটা মানুষ করে। ফার্স্ট হচ্ছে রেইজড, পার্টিসিপলও হচ্ছে তোমার রেইজড। এরপরে বলা হচ্ছে অ্যারাইজ মানে উঠা বা উদ্ভূত হওয়া, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। রোজ, ROUSE, রোজ মানে হলো জাগ্রত করা, রোজ মানে হলো জাগ্রত করা। রোজড, রোজড। আমরা তোমাকে যেটা বলছি দি প্রাইস অফ রাইস আর, দি প্রাইস অফ রাইস আর রাইজিং, দি প্রাইস, দি প্রাইসেস অফ রাইজিং, দি প্রাইসেস অফ রাইস। আর এটা তো অ্যাপেক্সের কত,
এটা অ্যাপেক্সের 6, অ্যাপেক্সের 8, অ্যাপেক্সের 34, অ্যাপেক্সের 45 অনুযায়ী যাবে। এটা পারবা, ওটা ওভাবেই করতে পারবা, যাচ্ছে তো। দি প্রাইসেস অফ রাইস আর কি হবে, রাইজিং হবে নাকি রেজিং হবে? এটা অবশ্যই অ্যান্সার হবে তোমার রাইজিং। এটা অবশ্যই অ্যান্সার হবে তোমার রাইজিং। কেন রাইজিং? RISING, রাইজিং। রাইজিং এই জন্যই যে এটা তোমার প্রাকৃতিকভাবে চালের দামটা বাড়ছে, প্রাকৃতিকভাবে বাড়ছে, এই জন্য এখানে রাইজিং ব্যবহার করা হচ্ছে। আর বুঝো না বাঙালি, যদিও বাঙালি বাড়ায় তারপরেও তারা কিন্তু দায়িত্বটা নিবে না, এই জন্য রাইজিংয়ের উপরে হয়তো তোমার দিয়ে দিচ্ছে, হতে পারে। অনিয়ন প্রাইসেস হ্যাভ রাইজেন টু মাচ দিস মান্থ। অর্থাৎ এই যে চালের দাম, পেঁয়াজের দাম, এগুলো যে বেড়ে যাচ্ছে, এগুলো আমরা জানি যে এগুলো কৃত্রিম, তাহলে এটার হওয়া উচিত ছিল কি RAISE, রেইজ। কিন্তু দোষটাকে স্বীকার করবে না, দোষটাকে ঘাড়ে নিবে না, এই জন্য কিন্তু তারা ব্যবহার করছে তোমার কি রাইজ, RISE, রাইজ। তুমি দেখো দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং, RISING, রাইজিং ব্যবহার করছে, যেটা প্রাকৃতিকভাবে বাড়ছে, প্রাকৃতিকভাবে বাড়া অর্থে ব্যবহার হচ্ছে। অনিয়ন প্রাইসেস হ্যাভ রাইজেন, RISEN, রাইজেন টু মাচ দিস মান্থ, এটাও প্রাকৃতিকভাবে বাড়া অর্থে ব্যবহার হচ্ছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে হি ওয়াজ সো সাউন্ড এ স্লিপ দ্যাট ইট ওয়াজ মোস্ট ডিফিকাল্ট টু রাউজ, ROUSE, রাউজ হিম। তাকে ওঠানোটা হচ্ছে কি, তাকে ওঠানোটা অত্যন্ত মুশকিল। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে ইট ইজ আওয়ার পলিসি টু ডিওয়েল উইথ দ্য প্রবলেম অ্যাজ দে অ্যারাইজ, ARISE, অ্যারাইজ, অ্যাজ দে অ্যারাইজ। এরপর বলা হচ্ছে ইট ওয়াজ আওয়ার পলিসি টু ডিল উইথ দ্য প্রবলেম অ্যাজ দে অ্যারোজ। এরপর আমরা তোমাকে যেটা বলছি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর তিনটাই ফর্ম এক, কিছু কিছু ভার্ব আছে যেগুলো তিনটাই ফর্ম এক। এগুলো হচ্ছে তোমার কি BET, বিট মানে বাজি রাখা, বেট, BID, বিড মানে হলো নিলাম ডাকা, বিড, ব্রুস্ট মানে ফেটে পড়া, ব্রুস্ট। কাস্ট মানে হলো নিক্ষেপ করা, কাস্ট। কস্ট মানে হলো দাম লাগা, কস্ট। কাট মানে হলো কাটা, কাট। হিট মানে হলো আঘাত করা, হিট। রিড মানে হলো পড়া, রিড। RID, রিড মানে হলো মুক্ত করা, রিড। সেট মানে হলো স্থাপন করা, সেট। শেড, SHED, শেড মানে হলো SHED, শেড, এই শেড TVS শেড না, SHED, শেড মানে হলো ঝরানো, শেড। SHUT, ষাট মানে হলো বন্ধ করা, ষাট। ওই যে বলে না দে ষাটে ফেল, ওই ষাট। SHUT, ষাট মানে বন্ধ করা, ষাট। স্প্রিড মানে ছড়িয়ে পড়া, স্পিড মানে হলো থুতু ফেলা, স্পিড মানে থুতু ফেলা, স্পিড। এরপর আমরা তোমাকে যেটা বলছি হার্ট মানে হলো আঘাত করা, হার্ট। লেট মানে হলো অনুমতি দেওয়া, লেট মানে অনুমতি দেওয়া, লেট। পুট মানে হলো রাখা, পুট। কোয়াইট মানে হলো তোমার কি ছেড়ে দেওয়া, কোয়াইট। থ্রাস্ট মানে হলো তোমার জোর করে চাপানো, থ্রাস্ট। ব্রডকাস্ট মানে হলো সম্প্রচার করা, ব্রডকাস্ট। টেলিকাস্ট মানে হলো টিভিতে প্রচার করা, টেলিকাস্ট। অর্থাৎ ব্রডকাস্ট, টেলিকাস্ট। ব্যাসেট মানে হলো ঘেরাও করা, ব্যাসেট। এখানে আমরা তোমাকে যেটা বলছি কিছু প্রশ্ন এখান থেকে করা হয়েছিল। হি হিট দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লিউ ওভার দ্য ট্রি। হি হিট দ্য বল সো হার্ড দ্যাট ইট ফ্লিউ ওভার দ্য ট্রি। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য কোয়াইট? Past form of cut. The past participle form of the hit. The past participle form of হাট। সবগুলো একই, পুট। সেট। স্পিড। টেলিকাস্ট। ব্রডকাস্ট। থাস্ট। তারপর আমরা তোমাকে যেটা বলছি নিউ প্রোগ্রাম উইল বি টেলিকাস্ট নেক্সট উইক ওয়ান বাংলাদেশ টেলিভিশন। অর্থাৎ টেলিকাস্ট শব্দটা সবসময় টেলিভিশনে কাস্ট অর্থে ব্যবহার করা হয়। টেলিকাস্ট শব্দটা টেলিভিশনে সবসময়
কাস্ট তথা সম্প্রচার অর্থে ব্যবহার করা হয়। ওকে, এই হলো আমাদের ভার্ব অধ্যায়টা, খুব ভালোভাবে মনে রাখতে হবে আর এগিয়ে যেতে হবে দুর্দান্ত গতিতে কালবৈশাখী ঝড়ের মতো। আরে তোমরা তো তারাই যাদের চলার গতি ঝঞ্ঝার মতো, যাদের মৃত্যু মুঠি তলে। তোমাদের আশা হচ্ছে বিপুল, তোমরা থাকো মাটির মাঝে রসের মতো অলক্ষ্য, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অদৃশ্য। তোমরা হচ্ছ মেহেদি পাতার মাঝে রক্তের মতো লাল যৌবন উদ্দীপ্ত, সেই মানুষেরা যারা চলবে যে কোনো পথে, যে কোনোভাবে, যে কোনো সময়ে। নজরুল বলেছিল, কে আছো জোয়ান হও আগুয়ান, ফুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আছো জোয়ান হও আরে এভাবে এগিয়ে যাও।